আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার এই যে কোর্সটা আছে সেই কোর্সের 11তম লেকচারে। সো আজকে আমরা 11 নম্বর লেকচারে হাজির হয়েছি, লেকচার 11। আচ্ছা, সো আজকের ক্লাস আমরা কি পড়াবো? আজকের ক্লাস আমরা পড়াবো দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। তিনটা বিষয় আজকের ক্লাস আমরা পড়াবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে দ্রাব্যতা, আরেকটা হচ্ছে দ্রাব্যতা গুণফল, আরেকটা হচ্ছে দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। আমি ডেফিনেটলি একটা ব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল, এই কনসেপ্টগুলো আমাদের অনেকেরই প্রবলেম আছে, এই কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার না। ঠিক আছে, সো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি আশা করি এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সাউন্ড কি ঠিক আছে? একটা নয়েস, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটা নয়েস আসছে মনে হয় মেবি। আচ্ছা ঠিক আছে, এখন নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই, বেশি দেরি করব না। তাহলে এখনো নয়েস আসছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আমি একটু করে দেখি নয়েসটা। ওকে, আশা করি আর আসবে না। ঠিক আছে, তাহলে দেখো আজকের ক্লাসে আমরা দেখব প্রথমত দ্রাব্যতা, গতদিনও দেখেছিলাম, আজকে বাকি অংশটা দেখব, তারপর দ্রাব্যতা গুণফল দেখব, তারপরে দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্কটা দেখব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দ্রাব্যতা গুণফল আমরা একদমই ফিল করতে পারি না। দ্রাব্যতা গুণফল একটা মুখস্থ বিষয় আমাদের কাছে। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা একেবারে ভেঙে ভেঙে তোমাদেরকে ফিল করাবো দ্রাব্যতা গুণফলের ব্যাপারটা, একেবারে ভেঙে ভেঙে ফিল করাবো ইনশাল্লাহ। সো শুরু করে দিই, দেরি করা যাবে না। সবাই চলে আসলে আমি শুরু করে দিব, আশা করি সবাই চলে এসেছো। সো তোমাদের প্রতিদিনের যে লাইভ ক্লাসের কথাগুলো সেটা আরেকবার বলে নিই। প্রত্যেকটা ক্লাসে একটা নিয়ত ঠিক করে নেওয়া দরকার, যে আজকের লাইভ ক্লাসে ভাইয়া মুখ দিয়ে যা যা বলবে আমি প্রত্যেকটা জিনিস লিখে নিব। আমি আগেই বলেছি ওপেন কোর্স কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা ফুল ফ্রি কোর্স, যেখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক ধরে 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 তোমাকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা টপিক এতদিন ধরে তুমি পড়ে এসেছো, ওইখানে কিছু ল্যাকিংস ছিল, হয়তো মুখস্থ করে এসেছো। সো ওপেন কোর্স কেমিস্ট্রিতে তোমাকে এক ফোঁটাও মুখস্থ করতে হবে না। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লিটল ড্রপ আমরা কাউন্ট করব, এবং তোমাদেরকে প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে ফিল দিয়ে পড়ানোর ট্রাই করব, এক ফোঁটাও যাতে তোমাদের মুখস্থ করতে না হয়। সো তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে পুরো ওপেন কোর্স কেমিস্ট্রি খুব সুন্দরভাবে নোট করে রাখতে হবে, ভবিষ্যতে যাতে যে কোনো টপিক যখন খুশি তখন দেখা যায়। সো তোমাদের নিয়ত ঠিক করে নাও, আজকে আমি যা যা পড়াবো সব কিছু সুন্দর করে নোট করে নিবে, ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে এর পরবর্তীতে কি করতে হবে, ক্লাসের প্রত্যেকটা কথা লিখে নিতে হবে, 100% অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে? আর আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও। এ কথা তো প্রতিদিনই বলি। সো একটা কাজ করো, কাইন্ডলি সবাই আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করো, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, এবং ফেসবুক গ্রুপগুলোতে দিয়ে দাও, যাতে করে সবাই আজকের ক্লাসটা জানতে পারে। আজকের ক্লাস জানতে পারলে সে আগের ক্লাসগুলো দেখতে পারবে, আগের ক্লাস দেখতে পারলে সে এই যে ওপেন কোর্স কেমিস্ট্রিতে যুক্ত হতে পারবে। এটা খুব ভালো একটা ব্যাপার। কেন খুব ভালো একটা ব্যাপার? দেখো, সারা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু দরিদ্র। বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টের টাকা দিয়ে পড়ার সামর্থ্য হয়তো নেই। গ্রামের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের গ্রামে যারা আছে তাদের টাকা দিয়ে পড়ার কিন্তু সামর্থ্য নাই, তুমি যদি চিন্তা করো। কিংবা দেখা যায় আমাদের ফ্যামিলিতে 3 থেকে 4টা সন্তান আমাদের বাবা মার আছে, প্রত্যেকের পড়াশোনার পেছনে একটা বিশাল অ্যামাউন্টের খরচ কিন্তু দিতে হয়। সো আমরা ওপেন কোর্স কেমিস্ট্রিতে কেমিস্ট্রি ফুল ফার্স্ট পেপারটা তোমাকে পেইড কোর্সের মতো করে শেষ করিয়ে দিব, কিন্তু কোনো টাকা পয়সা নিব না। সো তুমি যদি তোমার একটা শেয়ারের মাধ্যমে, তোমার একটা মেনশনের মধ্য দিয়ে, তোমার একটা ফ্রেন্ড জানতে পারে, তার মধ্য দিয়ে আরেকজন জানতে পারে, এভাবে করে কতটা দরিদ্র সন্তানের উপকার হবে তুমি একবার চিন্তা করো। তোমার মধ্য দিয়ে, তোমার আজকের একটা শেয়ারের মধ্য দিয়ে সে ওপেন কোর্স কেমিস্ট্রি সম্পর্কে জানবে, সে আগের ক্লাসগুলো দেখতে পারবে, সে ভবিষ্যতের ক্লাসগুলো দেখতে পারবে, যার মধ্য দিয়ে জানা হচ্ছে সে সবটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই ব্যাপার। আমরা সবের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে, পড়াশোনাও যেমন করব এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। কাজে খুব দ্রুত আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা আমরা সবাই কপি করে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, বিভিন্ন ফেসবুক গ্রুপে দিয়ে দিব। সবাই একটু কাইন্ডলি এনশিওর করো তুমি যেসব মেসেঞ্জার গ্রুপে আছো, তোমার কলেজের, তোমার স্কুলের, তোমার স্যারদের ওইসব গ্রুপে আজকের লাইভ ক্লাসটা দেওয়া হয়েছে কিনা, এবং তুমি যেসব ফেসবুক গ্রুপে যুক্ত আছো ওইসব গ্রুপে আজকের ক্লাসটা দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয় ইটস ওয়েল, যদি দেওয়া না হয় কাইন্ডলি লিঙ্কটা কপি করে দিয়ে দাও। ওকে, তাহলে আমরা শুরু করি। ওপেন কোর্স কেমিস্ট্রির 11তম লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে পড়াবো তোমাদেরকে প্রথমে দ্রাব্যতা, তারপর দ্রাব্যতা গুণফল, তারপর দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক পড়াবো ইনশাল্লাহ। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রাব্যতা ইংলিশে যাকে বলে সেলিব্রিটি প্রোডাক্ট। দ্রাব্যতা হচ্ছে সহজ বাংলায় আজকে যে ছেলে জন্মগ্রহণ করেছে সেই নবজাতককে যদি বলতে হয় দ্রাব্যতা কি,
এক কথায় যদি দ্রাব্যতা কি বলতে হয়, একটা শব্দ দিয়ে যদি দ্রাব্যতা কি বলতে হয়, তাহলে আমরা বলবো দ্রাব্যতা হচ্ছে স্পেশাল ঘনমাত্রা। দ্রাব্যতা হচ্ছে আর কিছুই না, দ্রাব্যতা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা, তবে কেমন ঘনমাত্রা? স্পেশাল ঘনমাত্রা। এটা হচ্ছে স্পেশাল ঘনমাত্রা। তাহলে দ্রাব্যতা কি জিনিস? দ্রাব্যতা হচ্ছে একটা স্পেশাল ঘনমাত্রা। তাহলে একটা শব্দে যদি আমরা দ্রাব্যতা কি এই ব্যাপারটা বলতে চাই, দ্রাব্যতা হচ্ছে স্পেশাল ঘনমাত্রা। তো দ্রাব্যতার দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে দ্রব বাই দ্রাবক স্টাইল, আরেকটা হচ্ছে দ্রব বাই দ্রবণ স্টাইল। গত ক্লাসে আমরা দ্রব বাই দ্রাবক স্টাইল নিয়ে পড়াশোনা করেছি। দ্রব বাই দ্রাবক স্টাইল নিয়ে গত ক্লাসে পড়াশোনা করেছি লেকচার 10-এ। আজকে আমরা দেখব দ্রব বাই দ্রবণ স্টাইল নিয়ে। তাহলে আরেকবার বলছি, দ্রাব্যতা কি ব্যাপার? দ্রাব্যতা হচ্ছে একটা স্পেশাল ঘনমাত্রা। আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে তাকে যদি বুঝাতে হয় দ্রাব্যতা কি ব্যাপার, তখন আমরা বলবো দ্রাব্যতা হচ্ছে কিছুই না, ঘনমাত্রা। কেমন ঘনমাত্রা? স্পেশাল ঘনমাত্রা। দ্রাব্যতার কয়টা স্টাইল আছে? দুটো স্টাইল আছে। উপরে দ্রব থাকবে, নিচে দ্রাবক থাকবে, এটা একটা স্টাইল। উপরে দ্রব থাকবে, নিচে দ্রবণ থাকবে, এটা আরেকটা স্টাইল। যদি এমন হয় যে 100 গ্রাম দ্রাবকে, আমরা আরেকটা ব্যাপার বলি তোমাদেরকে, সেটা হচ্ছে স্পেশাল কেন বলা হয়েছে। স্পেশাল বলার কারণ হচ্ছে ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব থাকতে পারে, ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব, এই ম্যাক্সিমাম দ্রব থাকার কারণে এটা স্পেশাল ঘনমাত্রা। তাহলে যেমন তেমন দ্রব থাকলেই দ্রাব্যতা বলবো না, স্পেশাল একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। সেই স্পেশাল ব্যাপারটা কি? সেই স্পেশাল ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম দ্রব থাকতে হবে, যতটুকু ধারণ করতে পারে ততটুকুই থাকতে হবে। এটাকে আমরা আরেকটা ভাষায় বলি সম্পৃক্ত। সম্পৃক্ত বলি এটাকে আমরা আরেকটা ভাষায়। আজকে ইনশাল্লাহ সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত এই তিনটা ব্যাপার নিয়ে একটু পরে আলোচনা করব। সো জাস্ট একটু করে বলে রাখলাম কেন এটাকে স্পেশাল বলছেন। কারণ হচ্ছে যেমন তেমন ঘনমাত্রাকে দ্রাব্যতা বলতে পারবো না। যখন আমার ম্যাক্সিমাম দ্রব থাকবে, যতটুকু থাকার কথা থাকতে পারে ততটুকুই থাকবে ম্যাক্সিমাম, তখনই সেটাকে আমরা দ্রাব্যতা বলবো। তাহলে দ্রাব্যতার প্রশ্নটা আসবে কখন? ম্যাক্সিমাম দ্রবের জন্য এই প্রশ্নটা আসবে, বা সম্পৃক্ত হওয়ার জন্য এই ব্যাপারটা আসবে। সো দেখো, 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম যতটুকু দ্রব থাকে সেটাকে আমরা বলেছিলাম দ্রাব্যতা। এটা ছিল গত ক্লাসের পড়া। আর আজকের ক্লাসে আমরা দেখব দ্রব বাই দ্রবণ স্টাইল। তার মানে গত ক্লাসে ছিল 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম যতটুকু দ্রব থাকবে। কেন উপরে দ্রাবক আর নিচে দ্রব? দেখতেই পাচ্ছ স্টাইলের নাম কি? দ্রব বাই দ্রাবক স্টাইল। সো এই যে বেসিকগুলো আমরা আসলে বুঝি না, এভাবে পরের স্টাইলটা আমরা ধরতে পারি না। কেমিস্ট্রি বইয়ে তো গড়গড়িগা করে লেখা আছে, এটাকে বলে গড়গড়িগা করে, ট্রেডিশনাল নর্মালি লেখা আছে। সো এটার মধ্যে তুমি বেসিক খুঁজে পাবে না, এর বেসিকটা খুঁজে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসতে হবে। যেটাই হচ্ছে বেসিক। দ্রব বাই দ্রাবক স্টাইল, দ্রব বাই দ্রবণ স্টাইল, এটা হচ্ছে বেসিক। যার কাছে এই বেসিকগুলো থাকবে সে একটা জানলে আরেকটা বের করতে পারবে। কিভাবে? তুমি মনে করো দ্রব বাই দ্রাবক স্টাইল কি সেটা জানো, তাহলে এটা আমার আর বলার দরকার নেই, তুমি নিজেই বের করতে পারবে। দেখো কিভাবে বের করতে পারবে। ভাইয়া এখানে তো বলেছেন 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম যেটুকু দ্রব থাকবে, তো এটা যদি দ্রব বাই দ্রবণ স্টাইল হয় তাহলে এখানে দ্রাবক থাকবে না, দ্রবণ থাকবে। তাহলে এখানে ভাই কি থাকবে? এখানে থাকবে দ্রবণ। তাহলে দ্রবণে ম্যাক্সিমাম যেটুকু দ্রব থাকে সেটাই দ্রাব্যতা। যেহেতু এখানে দ্রবণ আছে তাই দ্রবণ আসবে। 1 নম্বর বিষয়, বেসিক আছে বলে আমরা বুঝতে পেরেছি। বেসিক থাকলে আমরা এটা ধরতে পারবো। এখানে দ্রাবক, এখানে দ্রবণ, তাই দ্রবণ। 2 নম্বর বিষয়ে আসো, দ্রবণকে আমরা কি দিয়ে মাপি? দ্রবণকে আমরা গ্রাম দিয়ে পরিমাপ করি না। দ্রবণকে আমরা গ্রাম দিয়ে পরিমাপ করি না। কি দিয়ে পরিমাপ করি? লিটার দিয়ে পরিমাপ করি, আয়তন দিয়ে পরিমাপ করি, মিলিলিটার, লিটারে পরিমাপ করি। কাজেই এটাকে আমরা বলবো 1 লিটার দ্রবণে। তাহলে দ্রাবককে আমরা গ্রাম দিয়ে পরিমাপ করি, কিন্তু দ্রবণকে আমরা গ্রাম দিয়ে পরিমাপ করি না। করলে কোনো দোষ নাই, তুমি করতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। দ্রবণকে গ্রাম দিয়ে পরিমাপ করতে পারো, কিন্তু একটা নিয়ম বলে কথা আছে না, একটা নিয়ম বলে কথা আছে না। শ্বশুর বাড়ি তুমি যেতেই পারো, মিষ্টি নেওয়ার দরকার নেই, কিন্তু একটা নিয়ম বলে কথা আছে না। শ্বশুর বাড়ি তুমি যাবা,
খালি হাতে মানাবে এটা? মানাবে না, মিষ্টি নিয়ে যেতে হবে। একটা নিয়ম বলে কথা আছে, তাহলে তুমি এখানে গ্রামে হিসাব করতেই পারো, কিন্তু একটা নিয়ম বলে কথা আছে কেমিস্ট্রিতে, এটা চলে আসছে নিয়মটা, লিটারে দ্রবণকে হিসাব করা। তাহলে 1 লিটার দ্রবণে ম্যাক্সিমাম যেটুকু দ্রব থাকবে সেটাকেও দ্রাব্যতা বলবো। এটাও দ্রাব্যতার সংজ্ঞা, এটাও দ্রাব্যতার সংজ্ঞা, কিন্তু এটা হবে দ্রব বাই দ্রাবক স্টাইল, আর এটা হবে দ্রব বাই দ্রবণ স্টাইল। বুঝাতে পারছি? তাহলে একদম সহজ, 1 লিটার দ্রবণে ম্যাক্সিমাম যেটুকু দ্রব থাকবে। তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে তাপমাত্রা চেঞ্জ করা যাবে না, তাপমাত্রা চেঞ্জ করা যাবে না, তাপমাত্রা চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যাবে, কাজে তাপমাত্রা ফিক্সড রাখতে হবে। তাই তোমাদের বইয়ে একটা ছোট্ট করে লাইন লেখা আছে, নির্দিষ্ট তাপমাত্রায়, এই লাইনটা লেখা আছে, আমরা লিখব নির্দিষ্ট তাপমাত্রায়, এই শব্দটা লিখতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় এই শব্দটা কেন লিখব? তাপমাত্রা চেঞ্জ করা যাবে না বলে বইয়ে লেখা আছে নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে ম্যাক্সিমাম যেটুকু দ্রব থাকতে পারে সেটাও দ্রাব্যতা। এটা হচ্ছে দ্রব বাই দ্রবণ স্টাইল, আর এটা হচ্ছে দ্রব বাই দ্রাবক স্টাইল। বুঝাতে পেরেছি? তো এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে একদম সহজ, তোমরা যে ছোটবেলায় পড়ে আসছো ওইগুলাই। আচ্ছা ঠিক আছে, এখন একটা কথা বলি, এটা ফর্মুলা আবিষ্কার করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে দ্রব বাই দ্রাবক স্টাইল, এখানে কিন্তু আমরা দুটাকেই গ্রামে হিসাব করেছিলাম। উপরে দ্রবের ভর, নিচে দ্রাবকের ভর, ইন্টু 100, এবং এসব কিছু আমরা গ্রামে হিসাব করেছিলাম, গ্রাম। কিন্তু এখানে আমরা নর্মালি ঘনমাত্রা, তো আমরা সবাই জানি ঘনমাত্রা কি জিনিস। ঘনমাত্রা হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে, যত মোল, দ্রবকে মোলে হিসাব করি, নিয়ম বলে একটা কথা আছে। সো যত মোল, তাহলে 1 লিটার দ্রবণে যত মোল, তাহলে যেটুকু না বলে যত মোল বলতে পারো, যত মোল দ্রব থাকবে। তাহলে এখানে আমরা দ্রাব্যতা বলো, ঘনমাত্রা বলো, কিভাবে হিসাব করব দেখো তো? হিসাব করব, উপরে হচ্ছে দ্রবের মৌল সংখ্যা, দ্রবের মৌল সংখ্যা মানে কত মোল আছে সে ব্যাপারটা, আর নিচে হবে দ্রবণের আয়তন। আয়তন বলতে লিটার বুঝাচ্ছি, কত লিটার, কত মিলিলিটার সে ব্যাপারটা। তাহলে উপরে দ্রবের মৌল সংখ্যা বসাবো, নিচে দ্রবণের আয়তন বসাবো, তাহলে যেটা পাবো সেটাই দ্রাব্যতা। তবে সাবধান, ম্যাক্সিমাম হইতে হবে, কারণ এই ম্যাক্সিমাম শব্দটাই হচ্ছে দ্রাব্যতার জন্য প্রযোজ্য। দ্রাব্যতার প্রশ্ন কখন আসবে? দ্রাব্যতার প্রশ্ন কখন আসবে? ম্যাক্সিমাম হলে। ম্যাক্সিমাম না হলে দ্রাব্যতার প্রশ্ন আসবে না। বুঝাতে পেরেছি? ম্যাক্সিমাম না হলে কিসের প্রশ্ন আসবে না? দ্রাব্যতার প্রশ্ন আসবে না। গরু কখন জবা করব? যদি কুরবান হয় অথবা মেজবান হয়, এরকম কোনো উপলক্ষ থাকলে তখন গরু জবাই করার বিষয় আসবে, নাহলে গরু জবাই করার বিষয় আসে না নর্মালি আমাদের বাসায়। তাহলে এই যে দ্রাব্যতার বিষয় কখন আসবে? ম্যাক্সিমাম হলে। ম্যাক্সিমাম না হলে দ্রাব্যতার ব্যাপারটা আসবে না, কাজে মাথায় রাখতে হবে কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ডটা, ম্যাক্সিমাম যেটুকু থাকতে পারে। আচ্ছা, তাহলে আরেকবার রিভিউ দিয়ে দিই। আমাদের দ্রাব্যতা শেষ, একদম সহজে দ্রাব্যতা বুঝিয়ে দিলাম তোমাদেরকে। দ্রাব্যতা মানে হচ্ছে ঘনমাত্রা, তবে স্পেশাল ঘনমাত্রা। হোয়াই স্পেশাল? বিকজ ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব্য থাকতে পারে, যেটাকে কেমিস্ট্রির ভাষায় সম্পৃক্ত বলা হচ্ছে, স্যাচুরেটেড। দুটো স্টাইল আছে, দ্রব বাই দ্রাবক স্টাইল, দ্রব বাই দ্রবণ স্টাইল। একটাতে উপরে দ্রবের ভর গ্রামে থাকবে, নিচে দ্রাবকের ভর গ্রামে থাকবে। আরেকটাতে উপরে দ্রবের মৌল সংখ্যা থাকবে, নিচে দ্রবণের আয়তন থাকবে। আমরা যখন ম্যাথ করতে যাব এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দ্রাব্যতা শেষ। এখন আমরা যাব দ্রবণের প্রকৃতি, দ্রবণ কয় ধরনের সেটা, তারপর যাব দ্রাব্যতা গুণফল, তারপর যাব দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। সো আজকের ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, অতিরিক্ত ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। কেন ইম্পর্টেন্ট? দ্রাব্যতা গুণফল পড়াতে গেলেই তুমি বুঝতে পারবে, ওরে কেমিস্ট্রি কারে কয়, ওরে কি যে মজা কেমিস্ট্রিতে, এত মজা কেন? এটা তো দ্রাব্যতা গুণফল শুরু করলে বুঝতে পারবে, দ্রাব্যতা গুণফল শুরু করলে বুঝতে পারবে। শুরু করি আগে দ্রাব্যতা গুণফল, তারপরে বুঝতে পারবে। ওকে, তাহলে আগে একটু দ্রবণের প্রকৃতিটা পড়িয়ে ফেলি, যেটা দরকার। আগে পড়ালেও হতো, পরে পড়াচ্ছি। দ্রবণের ধরন লিখতে পারো কিসের উপর ভিত্তি করে? ক্যাপাসিটির উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? ক্যাপাসিটির ভিত্তিতে, ক্যাপাসিটির উপর ভিত্তি করে। তাহলে ক্যাপাসিটির উপর ভিত্তি করে দ্রবণের ধরনটা দেখব আমরা। ক্যাপাসিটির উপর ভিত্তি করে দ্রবণের ধরন। তা আমি আগেই বলেছি, কেমিস্ট্রি হচ্ছে মুখস্থ করার জিনিস না, ব্যাপারটা তুমি বুঝে বুঝে পড়ো,
তোমার ভালো লাগা তৈরি হবে, রাইট? ভালো লাগা তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে। তা আমি সবসময় একটু জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে পড়াশোনা করার জন্য বলি তোমাদেরকে। তাহলে চলো জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে একটু পড়ব। মনে করো, মনে করো, কি মনে করবা? দেখো মনে করবা কি, দেখো এই যে পার্ক, তুমি পার্কে গেছো সকিনাকে নিয়ে, তোমার মতো অনেক সকিন আছে পার্কে। এই যে এটা হচ্ছে পার্ক, পার্কের বেঞ্চের মধ্যে 3টা কাপল বসতে পারে। এই একটা লাইলা লুলু, এই আরেকটা লাইলা লুলু, এই আরেকটা লাইলা লুলু। তাহলে কয়টা কাপল বসতে পারে বলো তো? 3টা কাপল বুঝতে পারে। নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা বলতেছি, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ বুঝানোর জন্য নাউজুবিল্লাহ মার্কা কথা বলতেছি, আল্লাহ মাফ করে দিও। তাহলে দেখো, বুঝলে তওবা করে ফেলি আবার। তাহলে দেখো 2টা কাপল, 3টা কাপল, এই যে এর একটা, এর একটা, এর একটা, ঠিক আছে? ওকে, এখন বেঞ্চে, এই যে পার্কের বেঞ্চিতে 3টা কাপল বসতে পারে। তাহলে ম্যাক্স, এই বেঞ্চের ম্যাক্স ধারণ ক্ষমতা কত? ম্যাক্স ধারণ ক্ষমতা, ম্যাক্স ক্যাপাসিটি। ক্যাপাসিটি কেন আসবে এখানে? কারণ আমরা ক্যাপাসিটির ভিত্তিতে দ্রবণকে ভাগ করব, ক্যাপাসিটির ভিত্তিতে দ্রবণকে ভাগ করব। তাহলে এখানে ম্যাক্সিমাম কতজন ধারণ করতে পারে? ম্যাক্সিমাম কতটা কাপল ধারণ করতে পারে? 3টা কাপল, তার মানে হচ্ছে 6 জন। 3 কাপল, 3 কাপল বলতে 6%, 6 জন পার্সন এখানে বসতে পারে, 6%। আচ্ছা, এখন যদি এখানে একজন বেশি হয়ে যায়, মনে করো কোনো কারণে একজন বেশি চলে আসছে, এক্স চলে আসছে, কারো একজনের এক্স চলে আসছে এখানে বসার জন্য, হ্যাঁ এক্স চলে আসছে মনে করো, হ্যাঁ, অথবা ওয়াই চলে আসছে। এক্সের আগে যেটা ছিল সেটা ওয়াই, আর কি ওয়াইয়েরও আগে যদি কেউ থেকে থাকে সেটা জেড, ঠিক আছে না? এই যে আমাদের বাপ্পা ভাইয়ের কিন্তু এক্স ওয়াই জেড ক্রস, এখন আমাকে একটা নতুন নাম দিতে বলতেছে। বাপ্পা ভাইয়ের কিন্তু এক্স আছে, এক্সেরও আগে ওয়াই আছে, ওয়াইয়েরও আগে জেড আছে। এরপর বাপ্পা ভাইয়ের কিন্তু আরও একটা ছিল, সন্ধান পাওয়া গেছে, জীবাশ্ম। ঠিক আছে, বাপ্পা ভাইয়ের নাকি আরও একটা ছিল, ওটা জীবাশ্ম আবিষ্কার হয়েছে, ফসিল আবিষ্কার হয়েছে। ঠিক আছে, যাই হোক, তো মনে করো কারো এক্স চলে আসছে, আরে কি মজা, খেলা হবে এখন, নাটক হবে। এক্স যখন চলে আসবে তখন তো নাটক হবে, তাই না? এক্স গার্লফ্রেন্ড নাটকটা কিন্তু সুন্দর, আমি বারবার দেখি, দেখার পরে হাসি আসে। আচ্ছা, তাহলে দেখো এক্স চলে আসবে এখন। তো এক্স আসার পরে, এক্স আসলো, তো এখানে তো ক্যাপাসিটি আছে কত বলো তো? ক্যাপাসিটি আছে 6%, কিন্তু এখন এক্স চলে আসলো, তাহলে এখানে 7 জন হয়ে গেল। তো 7 জন তো বুঝতে পারবে না, তাহলে ওকে কি করতে হবে? ও কিন্তু এখানে বসতে পারবে না, ও পড়ে যাবে, বসতে গেলে পড়ে যাবে। কি হবে? বসতে গেলে পড়ে যাবে। তাহলে 7 জন হলে, অর্থাৎ ম্যাক্সের চেয়ে বেশি হলে সে বসতে পারবে না, থাকতে পারবে না, পড়ে যাবে। সে এখানে বসলে পড়ে যাবে, কারণ এখানে 6 জন বসতে পারে, আরেকজন বসলে পড়ে যাবে। আচ্ছা, পড়ে যাবে। আর যদি কম থাকে, 3 জন কাপল বসতে পারে, কিন্তু আজকে মনে করো এরকম রোমান্টিক কোনো দিন না, আজকে খারাপ দিন আর কি। তো মনে করো যে আজকে কাপল একজন যায় নাই, 2টা কাপল বসে আছে, তাহলে তো ঠিক আছে, আরও একটা জায়গা খালি আছে, এখানে কেউ বসতে পারবে। তার মানে যদি ম্যাক্সিমামের চেয়ে কম হয় তাহলে কিন্তু বুঝতে পারবে ইসওয়েল, কোনো সমস্যা নেই। মনে করো 4 জন হয়েছে, 4 জন হলে মানে ম্যাক্সের চেয়ে কম থাকলে নো প্রবলেম, বসা যাবে, নো প্রবলেম। কি করব আমরা? দেখো আরও বসা যাবে। এই যে 3টা কেস 1, কেস 2, কেস 3, কয়টা কেস? 3টা কেস। এখানে কয়টা সিনারিও? 3টা সিনারিও। তাহলে প্রথম কেসে আসো, প্রথম কেস যতজন বসতে পারে ততজন আছে। সেকেন্ড কেস যতজন বসতে পারে তার চেয়ে বেশি আছে। থার্ড কেস যতজন বসতে পারে তার চেয়ে কম আছে। সো এই ব্যাপারটাকে যতজন বসতে পারে ততজনই যদি বসে যায় তাহলে এটাকে আমরা বলি যে স্যাচুরেটেড, অর্থাৎ সম্পৃক্ত, বরাবর, সম্পূর্ণ। সম্পৃক্ত না বলে তুমি সম্পূর্ণ বলতে পারো, সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এটাকে অসম্পূর্ণ বলতে পারো, এই যে কম থাকলে এটাকে অসম্পূর্ণ বলতে পারো। অসম্পূর্ণ মানে অসম্পৃক্ত, এখনও সম্পূর্ণ হয় নাই। 6 জন বসলে সম্পূর্ণ হবে, 6 জন বসে নাই, তাহলে অসম্পূর্ণ থেকে অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড। আর যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে অতিরিক্ত পূর্ণ,
তাহলে এটাকে আমরা বলবো অতিরিক্ত পূর্ণ। তাহলে অতিরিক্ত আর পূর্ণ মানে কি সম্পৃক্ত, তাহলে অতিরিক্ত সম্পৃক্ত হয়ে গেছে, তাহলে এটাকে তো আর সম্পৃক্ত বলা যাবে না, অতিরিক্ত হওয়ার কারণে এটাকে আমরা বলি অতিপৃক্ত। এটাকে আমরা কি বলি? অতিপৃক্ত। সুপার, অতি মানে সুপার, স্যাম ভাই তো সুপার, সুপার মানে কি? সুপার মানে অতিরিক্ত, তার মানে সুপার স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সম্পৃক্ত, অতিপৃক্ত, অসম্পৃক্ত। তো এই ব্যাপারটাকে যদি আমরা আমাদের দ্রবণের ক্ষেত্রে চিন্তা করি, একটা গ্লাসে ম্যাক্সিমাম 10 গ্রাম থাকতে পারে, 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে। যদি 10 গ্রাম থাকে সম্পৃক্ত, কম থাকলে অসম্পৃক্ত, বেশি থাকলে অতিপৃক্ত। এই ব্যাপারগুলো আমরা বুঝি, সবাই বুঝি, তারপর একটু মজা দিয়ে পড়ানো আর কি, না পড়ালে তো আবার বলবে পড়ায়নি, একটু আমরা সবাই বুঝি তারপর একটু মজা দিয়ে পড়ালাম। তাহলে যতটুকু ম্যাক্সিমাম থাকতে পারে, ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা যতটুকু, ওইটাই থাকলে সম্পৃক্ত, যদি এর চেয়ে বেশি থাকে অতিপৃক্ত, কম থাকলে অসম্পূর্ণ হওয়ার কারণে অসম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্ত ওয়ার্ড যদি বুঝতে কষ্ট হয় সম্পূর্ণ চিন্তা করে নাও, সম্পূর্ণ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাব সবচেয়ে সুপার কনসেপ্ট দ্রাব্যতা গুণফলে। সো দ্রাব্যতা গুণফলে যাওয়ার আগে তোমার ফ্রেন্ডকে মেনশন করতে থাকো, আজকে লাইভ ক্লাসটা শেয়ার করতে থাকো, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দিতে থাকো। আজকে এখন সুপার কনসেপ্টে চলে যাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করে দিচ্ছি। দ্রাব্যতা গুণফল খুব ইম্পর্টেন্ট, সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখো, হ্যাঁ মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। ফ্যান ছেড়ে দাও, মাথার উপর ফ্যান ছেড়ে দাও, মাথায় পানি দিয়ে আসো, মাথা ঠান্ডা, মাথায় পানি দিয়ে আসো, মাথা ঠান্ডা রাখতে হবে। দ্রাব্যতা গুণফল পড়ব এখন, সবচেয়ে সুপার কনসেপ্ট। ওকে, তাহলে মাথা ঠান্ডা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে দিই উপরে। এখন যেটা পড়বো সেই কনসেপ্টের নাম কি? সেই কনসেপ্টের নাম হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল, সলিউবিলিটি, সলিউবিলিটি, সলিউবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতা গুণফল। ওকে, প্রথমেই মাথা একটু গরম করে দিব, তারপর আবার মাথা ঠান্ডা রাখতে বলবো, এটা হচ্ছে আমার কাজ। গরম মাথাকে ঠান্ডা রাখতে বলাই আমার কাজ। তাহলে দেখো, দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা এখন বলবো, ঠিক আছে। দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা এখন বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা খুবই চমৎকার সংজ্ঞা, বুঝছো। যদি পাত্রী দেখতে যাও কখনো, পাত্রীকে সংজ্ঞা শোনালে রাজি, রাজি বলবে, সংজ্ঞাটা শুনবো। পাত্রীকে যেটা শোনালে পাত্রী রাজি বলবে, সেই মন্ত্র এখন আমরা শুনে নিব, ঠিক আছে। সেই মন্ত্রটা শুনো, এই মন্ত্র যদি কেউ জানে, দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা যদি কেউ জানে, রাজি। তাহলে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় স্বল্প দ্রবণীয় লবণের ক্যাটায়ন ও অ্যানায়নের যথাযথ ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। অনেকগুলো জটিল জটিল কথা বলে ফেলছে, একটা মিসিং হলে কিন্তু শেষ, সবগুলো ওয়ার্ডই ইম্পর্টেন্ট। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নের যথাযথ ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। এটা তোমার বইয়ের সংজ্ঞা, সব ঠিক আছে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে একটা সংজ্ঞা বলেছি, এই সংজ্ঞাটা তোমাদের অনেক কষ্ট হয় বুঝতে, মুখস্থ করতে হয়, দরকার নাই। আজকে থেকে আমরা মুখস্থ করবো না, বুঝারও বাদ, বুঝাও বাদ, মুখস্থ করাও বাদ। এখন আমরা মাথা ঠান্ডা রেখে এই পুরো ব্যাপারটা বোঝার ট্রাই করব, একদম সহজ করে দেবে ইনশাল্লাহ। সো তোমাদের জন্য আমার যে পরামর্শটা হচ্ছে, মাথা, ঠিক আছে, ঠান্ডা করো। তাহলে এই দ্রাব্যতা গুণফল বুঝতে হলে তোমাদেরকে কী করতে হবে? মাথা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা করো। তাহলে মাথা ঠান্ডা করো তোমরা, আমি শুরু করতেছি। ওকে, দেখো, বিসমিল্লাহ, দ্রাব্যতা গুণফল বুঝাচ্ছি। ওকে, একদম প্রথমে দ্রাব্যতা গুণফল পড়ানোর সময় আমাদের বইপত্র একটা লাইন লিখে থাকে। আমাদের বই একটা লাইন দেখতে পাবা তুমি দ্রাব্যতা গুণফল পড়ানোর সময়। সবাই দেখো, সবাই দেখো, সবাই সবাই আমাদের বইয়ে লেখা থাকে এ এক্স বি ওয়াই, এরপরে এরকম দুইটা চিহ্ন দে, তারপরে এক্স এ ওয়াই প্লাস, তারপরে ওয়াই বি এক্স মাইনাস, এরকম একটা আসমানি লাইন আমাদের বইয়ে লেখা থাকে। এরকম একটা আসমানি লাইন আমাদের বইয়ে লেখা থাকে। লেখা থাকে নাকি না ভাই? মিথ্যা বলছি? লেখা থাকে। এরপরে লাইনের দিকে যখন একটু তাকাই, তখন দেখতে পাই এ আছে এক্স সংখ্যক, তাই এক্স দিয়েছে। ওয়াই আছে
বি আছে ওয়াই সংখ্যক, এই যে বি ওয়াই, তাহলে বি আছে ওয়াই সংখ্যক, তাই সামনে ওয়াই দিয়েছে। এটা বুঝতে কারো সমস্যা নাই, এটা খুবই সহজ। এ কয়টা আছে? এক্সটা। বি কয়টা আছে? ওয়াইটি, তাই এ কয়টা আছে? এক্সটি, তাই এক্স দিয়েছে সামনে। বি কয়টা আছে? ওয়াইটি, তাই ওয়াই দিয়েছে সামনে। এটা বুঝতে কারো সমস্যা নাই, কিন্তু আমি কখনোই বুঝতাম না, বিশ্বাস করো আমার মাথায় ঢুকতো না। আমার মাথায় কি ঢুকতো না? আমার মাথায় ঢুকতো না এ মাথার উপর যে পাওয়ার দিয়েছে, পাওয়ারটা আমার মাথায় ঢুকতো না। কেমন খারাপ কাজ দেখো তো, এখানে মাথার উপর পাওয়ারটা দিয়েছে, আমার মাথায় ঢুকতো না। এটা দেখো ওর পাওয়ার নিয়ে ওর মাথায়, ওর পাওয়ার ওর মাথায় চলে যাবে, এটা কোনো কথা? দেখো এর উপরে চলে আসছে ওয়াই, ওই যে ওইটার পাওয়ারটা এখানে যত সংখ্যক আছে ওইটা ওর মাথায় চলে আসছে। বি কতটি? ওয়াইটি, ওইটা এর পাওয়ার। আবার দেখো এ কতটি? এক্সটি, ওইটা বি এর পাওয়ার। এটা আমি বুঝতাম না, এটা কেমনে? ও যতটা ওর পাওয়ার তত হবে কেন? আবার ও যতটা ওর পাওয়ার তত হবে কেন? মাথায় ঢুকতো না এটা আমার। আসমানি লাইন মাথায় ঢুকতো না, কেমন জানি আমার মাথায় একদমই ঢুকতো না এটা কেমনে ওর পাওয়ার ও, ওর পাওয়ার ও। পরে দিয়ে টিচাররা কি করতো, এরকম একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতো যে ক্যালসিয়াম 3টা, ফসফেট 2টা, তুমি চিন্তা করো তাহলে ক্যালসিয়াম কয়টা আছে, এরকম করে পাওয়ার টাওয়ার দিয়ে বুঝাইতো, এভাবে করে বুঝাইতো। কিন্তু ঠিক আছে, এভাবে করে বুঝাক আর যাই বুঝাক না কেন, আমার এগুলা লাগতেছে না। আমি এই ব্যাপারটা বুঝতাম না, এই ব্যাপারটা আমি কখনোই বুঝতাম না। আজকে তোমাদেরকে বুঝাবো, যেটা আমি বুঝতাম না কখনো সেটা আজকে তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? এখন বুঝি, এখন বুঝি। এখন তোমাকে বুঝাবো এই ব্যাপারটা, যে ওর পাওয়ারটা ওর কাছে কিভাবে আসে এবং ওর পাওয়ারটা ওর কাছে কিভাবে যায়। এটা বলা হচ্ছে পাওয়ার বিনিময়। এই পাওয়ারটা কিভাবে বিনিময় হয়, অথবা চার্জ বিনিময়, একজনের চার্জ আরেকজনের কাছে কিভাবে যায়, চার্জ বিনিময়, পাওয়ার বিনিময় ব্যাপারটা দেখবো আমরা, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা দেখো, এই ব্যাপারটা একটু আমরা ফিল দিয়ে দেখবো। দেখো আমি আগে বলেছি কোনো আসমানি লাইন এখানে মুখস্থ করা যাবে না, কোনো আসমানি লাইন মুখস্থ করা যাবে না, সব কিছু বুঝে বুঝে বুঝতে হবে তোমাকে আগে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এই ব্যাপারটা বোঝা চাই, খুবই দরকার এটা। সো চলো আমরা এই ব্যাপারটা দিয়ে শুরু করব। আগে বলেছি দ্রব্যতা গুণফল সুপার কনসেপ্ট, প্রত্যেকটা জায়গা যদি তুমি না বুঝো তাহলে ম্যাথ করতে পারবে না। কাজেই দেখো ভালো করে, খুবই মজার। আমরা তাহলে বিক্রিয়াটা লিখব, এ এক্স বি ওয়াই, তারপর এক্স এ ওয়াই প্লাস, তারপর ওয়াই বি এক্স মাইনাস। এটাই আমরা এখন বোঝানোর ট্রাই করব তোমাদেরকে। ওকে, তাহলে আমি এখন প্রথমে শুরু করবো এভাবে, এ এক্স বি ওয়াই, এটা হচ্ছে একটা যৌগ, যে যৌগটা দুইটা মৌল দ্বারা গঠিত, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই দুইটা মৌল দ্বারা গঠিত। সো এ এবং বি মৌল দ্বারা এ এক্স বি ওয়াই যৌগটা গঠিত। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা বলবো, দেখো ভালো করে, এখন আমরা বলবো এক্স সংখ্যক। আচ্ছা, তার আগে একদম প্রথমে আমরা আসলে কি করতে যাচ্ছি বলো তো? আমরা আসলে কি করতে যাচ্ছি? আমরা আসলে যাচ্ছি এর পাওয়ার কত হবে, বি এর পাওয়ার কত হবে সেটা বের করতে যাচ্ছি। এর পাওয়ার ওয়াই প্লাসই কেন হবে, বি এর পাওয়ার এক্স মাইনাসই কেন হবে? তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি? পাওয়ার 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 বের করতে চাচ্ছি। কোন একটা মৌলের জারণ মান, এটাকে তুমি জারণ মান বলতে পারো, অথবা চার্জ বলতে পারো, অথবা পাওয়ার বলতে পারো। পাওয়ার বলে একটু ভালো লাগে, মাথার উপর থাকলে পাওয়ার বলি আমরা, সো আমরা একটু পাওয়ার বলি এটাকে, হ্যাঁ পাওয়ার। তার মানে আমরা এই পাওয়ারটা বের করতে চাচ্ছি। সো আমরা তো জানি না এর পাওয়ার কত, বি এর পাওয়ার কত, সেটা আমরা জানি না, আমরা বের করব। যেহেতু আমরা জানি না আমরা ধরে নিব, ধরি, যেটা জানবা না সেটা ধরে নিবা। ধরি একটি এ মৌল এর পাওয়ার, ধরে নিচ্ছি আর কি, যেহেতু এ আছে আমরা ধরে নিচ্ছি এ, এবং এ হচ্ছে এখানে ক্যাটায়ন। আমি একটু বলে রাখি, এ হচ্ছে ক্যাটায়ন, বি হচ্ছে অ্যানায়ন। এ হচ্ছে ক্যাটায়ন, বি হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন হওয়ার কারণে সামনে একটা প্লাস দিব, কারণ ক্যাটায়নের চার্জ পজিটিভ। আচ্ছা, তাহলে একটি এ মোলের পাওয়ার প্লাস এ, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে বলো তো এক্স টি, আমার এ আছে কয়টি, দেখুন এখানে এ আছে কয়টি, এক্স সংখ্যক, তার মানে এক্স টি এ মোলের পাওয়ার হবে, একটা যদি এ হয় এক্সটা হবে এক্স ইন্টু এ, এক্স ইন্টু এ। অনুরূপভাবে বি এর পাওয়ার আমরা জানি না, তাহলে আমরা ধরে নিব, ধরি একটি
বিমৌল এর পাওয়ার, একটি বিমৌল এর পাওয়ার প্লাস বি, ভুল লিখেছি না, বি তো অ্যানায়ন, তাহলে মাইনাস বি দিতে হবে। তাহলে একটি বিমৌল যেহেতু অ্যানায়ন তাই মাইনাস বি। তো একটা বিমৌলের পাওয়ার মাইনাস বি ধরে নিয়েছি, মাইনাস হচ্ছে অ্যানায়নের জন্য, আর বি হচ্ছে ধরে নিয়েছি যেটা আমরা জানি না, ধরতে হবে, পরে বের করব সেটা। তাহলে বি আছে কয়টা, বি আছে ওয়াই সংখ্যক। সো ওয়াইটি বিমৌল এর পাওয়ার হবে মাইনাস ওয়াই বি, মাইনাস ওয়াই বি। আচ্ছা, খুব ভালো কথা। পাওয়ার না বলে তুমি কি বলতে পারো, চার্জ বলতে পারো, জারণ মান বলতে পারো। তা আমরা জানি কোন যৌগের জারণ মান শূন্য, তাহলে এ এক্স বি ওয়াই যৌগে জারণ মান, জারণ মান বলতে চার্জ বুঝাচ্ছি, চার্জ বলতে পাওয়ার বুঝাচ্ছি, এখানে পাওয়ার 0। তাহলে কোন একটা যৌগ হলেই জারণ মান বা চার্জ বা পাওয়ারটা 0 হয়ে যাবে, রাইট? ওকে, সো এখন আমাকে বলো যে দেখো এ এক্স বি ওয়াই এই যৌগে কি কি আছে, এক্স সংখ্যক এ আছে যার পাওয়ার হচ্ছে এটা, আর ওয়াই সংখ্যক বি আছে যার পাওয়ার হচ্ছে এটা। কাজেই এই দুইটা যোগ করলে 0 হয়ে যাবে, কারণ দুইটা মিলেই পুরো যৌগ। তাহলে পুরো যৌগে কি পরিমাণ আছে বলো তো? পুরো যৌগে আছে প্লাস এক্স এ মাইনাস ওয়াই বি, আর এটা মিলে 0 হয়ে যাবে। যার এটা বুঝো নাই তার এখানে দেখো বলা হচ্ছে এ মৌল এর পাওয়ার হচ্ছে প্লাস এক্স এ, বি মৌল এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়াই বি। তাহলে এ মৌল এবং বি মৌল মিলে এই যৌগটা গঠিত। তাহলে এই যৌগের মোট চার্জ কত, মোট পাওয়ার কত, মোট জারণ মান কত? মোট জারণ মান হবে প্লাস এক্স এ মাইনাস ওয়াই বি সমান 0। বুঝাতে পারছি? এরপরও যদি না বুঝো তাহলে আরেকটু ভেঙে তোমাকে দেখাতে পারি আমি। দেখো এই যে এ এক্স বি ওয়াই, আরেকটু ভেঙে দেখাচ্ছি। এ এক্স এর পাওয়ার হচ্ছে এক্স এ প্লাস, আর এই বি ওয়াই এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়াই বি। তো পুরো যৌগ না, পুরো যৌগ মিলে কত হবে? 0 হবে। তার মানে প্লাস এক্স এ মাইনাস ওয়াই বি মিলে 0 হবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে প্লাস এক্স এ মাইনাস ওয়াই বি সমান 0। আমরা কি বের করতে চাচ্ছি? আমরা এ এবং বি এর পাওয়ার কত সেটা বের করতে চাচ্ছি। ওকে, তাহলে এইটুকু সবাই বুঝতে পেরেছি। মজা আছে? মজা, আরও মজা আছে। ডালের মজা তো ভাই নিচে, এখনও তো উপরে ডালের পানি খাচ্ছি, নিচে গেলেই তো মজা পাবা। তাহলে দেখো এবার কি করব বলো তো? এবার হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু এই পাশে নিয়ে আসি, যেহেতু আমাদের এখানে জায়গা নেই। কি করব? জায়গা নেই, কষ্ট। সো জায়গা না থাকার কারণে আমরা একটু এই পাশে নিয়ে আসি। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়া, আপু, দেখো তো আপু, ঠিক আছে? ওই যে সুন্দর করে কতগুলো ফ্যাশন শো আছে না, মাঝে মধ্যে আমাদের গ্রুপে আসে। আপু এটা আপনাকে ভালো লাগবে, আপু আপনার স্কিনের জন্য এটা অনেক ভালো হবে, আপু এই লিপস্টিকটা দেন না, এটা আপনাকে অনেক উজ্জ্বল লাগবে, এটা আপনাকে অনেক শাইনি দেখাবে, ব্রাইট দেখাবে, এটা ব্ল্যাক স্কিন, ডার্ক স্কিন, ড্রাই স্কিন, সফট স্কিন, সব স্কিনের জন্য ভালো লাগবে, আপু ওইটা নেন না। দেখো না, এগুলো মজা আছে না? দেখি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মাঝে মধ্যে, সব সময় না, মাঝে মধ্যে, ঠিক আছে? কখনো আবার বলে না ভাইয়া, আর আমি চিন্তা করতেছি আপু আপু করে আমি ভাইয়া ভাইয়া দিয়ে শুরু করবো। ভাইয়া এটা নেন, এটা আপনার ভালো লাগবে, ভাইয়া এটা আপনার দাড়িকে লম্বা করবে, ভাইয়া আপনার দাড়ি না থাকলে আপনার দাড়ি গজানো শুরু করে দিবে, ভাইয়া ওইটা নেন, এটা নেন। আমি চিন্তা করতেছি ভাইয়া দিয়ে শুরু করবো আর কি, না? আচ্ছা, তাহলে দেখো আমরা যেহেতু সবসময় আপু আপু শুনো, তোমরা আজকে ভাইয়া শুনবা, তাহলে দেখো ভাইয়া আমরা এই জিনিসটাকে এখানে লিখে আসবো। ভাইয়া কি লিখতে পারি? এক্স এ মাইনাস ওয়াই বি সমান 0। ভাইয়া সমান কি? 0। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এবার ফান বাদ দিই, পড়ায় আসি। তাহলে এটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে প্লাস এক্স এ ইজ ইকুয়াল টু ওপাশে নিয়ে গেলে প্লাস ওয়াই বি হবে। সো প্লাস আর না লিখলেও চলবে, যেহেতু অলরেডি প্লাস চলে আসছে, না লিখলেও চলবে। ওকে, তাহলে এক্স এর সমান কি পাচ্ছি? ওয়াই বি পাচ্ছি। ওয়াইকে নিচে নিয়ে আসো, তাহলে এক্স বাই ওয়াই সমান কি পাচ্ছি? বি ডিভাইডেড বাই এ পাচ্ছি। এই যে চলে আসছে, এক্স বাই ওয়াই সমান বি ডিভাইডেড বাই এ। তাহলে এক্স বাই ওয়াই সমান কী পাচ্ছি বলো তো ভাইয়া? এক্স বাই ওয়াই সমান পাচ্ছি বি ডিভাইডেড বাই এ। এ কথার অর্থ হচ্ছে এক্স এবং ওয়াই এর অনুপাত হচ্ছে বি এবং এর অনুপাতের সমান। বুঝাতে পারছি? এদের অনুপাত হচ্ছে এদের অনুপাতের সমান। এদের অনুপাত হাফ হলে এদের অনুপাতও হাফ হবে।
এর অনুপাত যা হবে এর অনুপাত তাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখনই তুমি বুঝতে পারবে রহস্যটা। তাহলে দেখো তো এদের অনুপাত যদি এদের অনুপাতের সমান হয় তাহলে বি কার সাথে মিলে, বি এক্স এর সাথে মিলে, এ কার সাথে মিলে, এ ওয়াই এর সাথে মিলে, বি এক্স এর সাথে এ ওয়াই এর সাথে মিলে। তাহলে আমরা বি কাকে ধরে নিয়েছিলাম, আমরা বি ধরে নিয়েছিলাম এর পাওয়ারকে। তাহলে এক্স সংখ্যকের পাওয়ারকে আমরা বি ধরে নিয়েছিলাম। এই যে দেখো এর পাওয়ার হচ্ছে এ পাওয়ারকে এ ধরে নিয়েছিলাম, বি এর পাওয়ারকে বি ধরে নিয়েছিলাম। তাহলে বি কার সাথে মিলে, এক্স এর সাথে মিলে। কাজেই আমরা দেখো বি এর পাওয়ার এ যে দেখো এক্স লিখেছি, কেন বি এর পাওয়ারকে আমরা ধরে নিয়েছিলাম বি, আর বি অনুপাতে এক্স এর সাথে মিলে। এর পাওয়ারকে আমরা ধরে নিয়েছিলাম, এর পাওয়ারকে আমরা ধরে নিয়েছিলাম এ, এবং এ আমাদের অনুপাতে কার সাথে মিলে, ওয়াই এর সাথে মিলে। কাজেই এই অনুপাত থেকেই এই ব্যাপারটা আসা। তাহলে আমরা বলতে পারি অনুপাত হতে এই ব্যাপারটাকে আমরা আনতে পারি। তাহলে দেখো এর পাওয়ার ওয়াই হবে, বি এর পাওয়ার এক্স হবে অনুপাত হতে। তো এই ব্যাপারটা অনেকেই আসলে মুখস্থ করে ফেলে, দরকার নেই, একটু বুঝে বুঝে করো। তাহলে এক্স এবং ওয়াই এর অনুপাত যা হবে বি এবং এর অনুপাত তাই হবে। কাজেই বি এর পরিবর্তে আমরা এক্স বসাইলাম এখানে, এর পরিবর্তে ওয়াই বসালাম অনুপাত ঠিক রাখার জন্য, অনুপাত ঠিক রাখার জন্য। ঠিক আছে, তাহলে এই আর কি। তাহলে বুঝতে পেরেছো যে কেন এই ব্যাপারটা হয়, এটা একটা প্রমাণ দিয়ে দিলাম তোমাদেরকে। এবার প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে দেখাবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো, আর একটু ক্লিয়ার হবে। সো প্রমাণটা খুবই চমৎকার একটা প্রমাণ। একটা এ মোলের পাওয়ার এত হলে এক্স সংখ্যক এ মোলের পাওয়ার এটা, একটা বি মোলের পাওয়ার এত হলে ওয়াই সংখ্যক বি মোলের পাওয়ার এটা, মোট জারণ মান এটা, ওইখান থেকে অনুপাত বের করব, অনুপাতের সাথে সম্পর্কিত করে এটা করব। তো এটা খুবই চমৎকার একটা আইডিয়া, খুবই চমৎকার একটা আইডিয়া। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি একটু বোঝার ট্রাই করব। ওকে, প্র্যাকটিক্যালি দেখবো ব্যাপারটাকে। দেখো তাহলে আমরা দ্রাব্যতা গুণফলের দিকে যাচ্ছি, লিখাই আছে মাথা ঠান্ডা করো। তাহলে ছোটো ভাই কী করো, মাথা ঠান্ডা করো। ছোটো ভাই মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। ওকে, তাহলে আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে দেখাই, তাহলে দেখো মনে করো ক্যালসিয়াম 3 ফসফেট 2 এরকম একটা কি আছে, স্বল্প দ্রবণীয় যৌগ আছে। তাহলে এখান থেকে এই যে দেখো তাহলে ক্যালসিয়াম কয়টা আছে, 3টা আছে। তাহলে 3 ক্যালসিয়াম, ক্যালসিয়ামের চার্জ কত +2। ফসফেট কয়টা আছে, ফসফেট 2টা আছে। তাহলে 2 ফসফেট, ফসফেটের চার্জ কত -3, 3 মাইনাস। তাহলে দেখো আমার সাথে একটু আমার থিওরির সাথে মিলিয়ে নাও তো, আমার থিওরির সাথে একটু মিলিয়ে নিলে মিলে কিনা দেখো তো। এটাকে এ বললাম, এরপর 3, এটাকে বি বললাম 2, তাহলে A3B2। তাহলে দেখো 3A2 প্লাস 2B3 মাইনাস, তার মানে ওর পাওয়ারটা ওর কাছে, ওর পাওয়ারটা ওর কাছে চলে যায়। এই যে ব্যাপারটা প্র্যাকটিক্যালি যদি দেখায় ব্যাপারটা এরকম আর কি। তো এই ব্যাপারগুলো আসলে লাগে না, কারণ আমরা যখন করতে যাই এটা আমরা নিজেরাই বুঝতে পারি। এটা আসলে এরকম এত কঠিন করে বলার বা পড়ানোরও কোনো দরকার নেই। এটা আমরা নিজেরা যখন করতে যাই আমরা নিজেরাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে বুঝতে পারি, অটোমেটিক আমরা বুঝতে পারি, এটা অটোমেটিক। ঠিক আছে, আমরা সহজে বলে দিতে পারি এটা কী হবে। সো তারপর আমি একটু থিওরিটিক্যালি তোমাদেরকে ব্যাপারটা দেখালাম আর কি। আচ্ছা, সো এখনও দ্রাব্যতা গুণফলে যায়নি, দ্রাব্যতা গুণফলে যাওয়ার আগে একটু বেসিক পড়ালাম আর কি, বেসিকটা দেখালাম। এবার দ্রাব্যতা গুণফলে যাব। ঠিক আছে, ওকে। তাহলে সবাই ভালো করে খেয়াল করো, দ্রাব্যতা গুণফলে যাওয়ার আগে একটা গল্প বলিনি। ঠিক আছে, যাওয়ার আগে একটা গল্প বলিনি, কি বলো, বলবো নাকি? ঠিক আছে, একটা যাওয়ার আগে একটা গল্প বলি, তারপর হচ্ছে যাব দ্রাব্যতা গুণফলে। ওকে, তার আগে একটু ট্রেলার দিয়ে দিই, ট্রেলার, দ্রাব্যতা গুণফলের ট্রেলার দিয়ে দিই। দ্রাব্যতা গুণফলটা এসেছে কোথায় থেকে? দ্রাব্যতা গুণফলটা এসেছে বিক্রিয়ার হার থেকে, বিক্রিয়ার হার ধ্রুবক থেকে। সো প্রথমে তোমাদের কাছে বিক্রিয়ার হার ধ্রুবক কেসি পড়াবো। কেসি থেকে এসেছে কেআইপি, আয়নিক গুণফল, আয়নিক গুণফল পড়াবো তোমাদেরকে। আয়নিক গুণফল কেআইপি, এখান থেকে এসেছে যিনি, ওনার নাম হচ্ছে দ্রাব্যতা গুণফল। এরপর এখন গল্প বলবো, গল্প বলার পর এখানে চলে আসবো। সো দ্রাব্যতা গুণফল কেএসপি। তাহলে তুমি যদি দ্রাব্যতা গুণফল ভালো করে বুঝতে চাও তোমাকে আগে বিক্রিয়ার হার ধ্রুবক বুঝতে হবে, তারপর আয়নিক গুণফল বুঝতে হবে। তাহলে আজকে আমরা শুরু করব বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে, তারপর আয়নিক গুণফল দিয়ে, তারপর আসবো দ্রাব্যতা গুণফলে। তার আগে একটা ছোট্ট গল্প বলে নিব, ঠিক আছে? তাহলে শুরু করি।
বলবো তো গল্প, সবাই কি বলে দেখি কমেন্টে। আরে গল্প হবে মানে গল্পই তো হবে, তো পড়াশোনা করে কি লাভ, গল্পই তো হবে। ঠিক আছে তাহলে শোনো, এই গল্প কি আগে কখনো বলেছিলাম কিনা আমার ঠিক মনে নাই, প্রায় সময় বলি, তো প্রায় সময় বলার কারণে আসলে কমন হয়ে যেতে পারে। যাই হোক সমস্যা নেই, কমন হলেও হাসবা, না হলেও হাসবা, ঠিক আছে। আচ্ছা ওকে, যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ঠিক আছে। যদি খারাপ লাগে খারাপ মন্তব্য করে মনটাকে খারাপ করে দিবেন না, উৎসাহ দিবেন, ঠিক আছে। এখানে একটা ইয়ে আছে। আচ্ছা যাই হোক, তো গল্পটা হচ্ছে আজকের দিনে স্পেশাল আর কি। দেখো এখানে কয়জন, এখানে 3 জন, আমরা 3টা টপিক পড়বো। সো গল্পটা 3 জন নিয়ে। আচ্ছা 3 জন বাংলাদেশি, 3 জন বাংলাদেশি না 2 জন বাংলাদেশি আর 2 জন পাকিস্তানি নিয়ে করলে গল্পটা জমবে, ঠিক আছে। তাহলে 2 জন বাংলাদেশি আর 2 জন হচ্ছে পাকিস্তানি। বাংলাদেশিরা ভাত খায় 3 বেলা আর পাকিস্তানিরা রুটি খায় 3 বেলা। পার্থক্য হচ্ছে এখানেই, পাকিস্তানিরা খায় রুটি, বাঙালিরা খায় ভাত, এখানেই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য তাদের মধ্যে নাই, তাই না। তাহলে বাঙালি ভাত খাবে, পাকিস্তানি রুটি খাবে। তো 2 জন বাংলাদেশি আর 2 জন পাকিস্তানি আমেরিকা গেল পড়াশোনা করার জন্য, স্কলারশিপ নিয়ে তারা আমেরিকা গেল। এখন আমেরিকাতে তো লিভিং কস্ট অনেক বেশি, তাই তারা করলো কি, তারা গ্রাম অঞ্চলে তাদের বাসা নিল। একটা গ্রাম অঞ্চলে, আমেরিকার একটা গ্রাম অঞ্চলে তারা বাসা নিল। ওই গ্রাম অঞ্চল থেকে তারা ট্রেনে করে তাদের ভার্সিটিতে আসতো, আবার ট্রেনে করে গ্রাম অঞ্চলে চলে যেত। ভার্সিটি তো শহর অঞ্চলে ছিল, সো তারা গ্রাম থেকে ট্রেনে করে ভার্সিটিতে আসতো, ক্লাস করতো, আবার ট্রেনে করে চলে যেত। কেন? কারণ তারা গরিব, টাকা পয়সা নাই, শহরে থাকতে পারে না, তাই গ্রামে থাকতো। আচ্ছা, তো এখন দেখো ওইখানে কিন্তু ট্রেনের ভাড়াটা অনেক বেশি। এখন প্রতিদিন তোমার কতগুলা ট্রেনের টিকিট কিনতে হয়, ট্রেনের ভাড়া অনেক চলে যাচ্ছে, অনেক চলে যাচ্ছে, অনেক চলে যাচ্ছে। তো একদিন বাঙালিরা তো ভাত খায়, সমস্যা তো এখানেই। তো বাঙালি ভাত খাওয়ার কারণে তার একদিন হঠাৎ করে চিন্তা করলো যে আচ্ছা দোস্ত, তারা তো 2 জন, তো তারা চিন্তা করলো আচ্ছা দোস্ত, আমাদের তো আসলে প্রতিদিন কতগুলা ট্রেনের টাকা খরচ হয়, কতগুলা টাকা যাচ্ছে, কি করা যায়, কি করা যায়, একটু বুদ্ধি দেয় না। বলে যে আসলে আমি যখন ওই ওয়াশরুমে থাকি না, আমার মাথা থেকে সব ভালো ভালো বুদ্ধিগুলো বের হয় আর কি। তো আজকে সকালে যখন ওয়াশরুমে ঢুকলাম, মাথা থেকে একটা বুদ্ধি বের হলো, এটা করতে পারিস দোস্ত, আমার ওয়াশরুমে ভালো ভালো বুদ্ধি বের হয়। তো বললো যে দোস্ত কী বুদ্ধি বল না। তো তখন বললো যে এই যে ধর, যখন ট্রেনের টিকিট চেক করার জন্য টিটি আসবে, যে টিকিট চেক করবে সে যখন আসবে তাকে আমরা টিটি বলি। টিটি যখন আসবে তখন আমরা দুজনেই ওয়াশরুমে ঢুকে যাব। টিটি আসার আগেই ওয়াশরুমে ঢুকবো, এরপর ওয়াশরুমে নক করবে, নক করলে ভিতর থেকে একটা টিকিট দিব, কারণ ওয়াশরুমে তো 2 জন থাকে না, 1 জন থাকে, তাহলে আমরা একটা টিকিট দিব, কিন্তু আমরা 2 জনই ঢুকবো, ঠিক আছে। আরে জোস দোস্ত, একেবারে সেই কোপাই দিলে, তুই তো ওয়াশরুমে গিয়ে একটা কাজ করে দিছিস, ঠিক আছে। তাহলে দোস্ত আমাদের 2 জনের টিকিট, একটা টিকিট বেঁচে যাবে, যাওয়ার সময় একটা, আসার সময় একটা, 2টা টিকিট তাদের বেঁচে যাবে, খরচটা কমবে। তো যেই কথা সেই কাজ, তারা ট্রেনে উঠলো, খবর পেলো টিটি আসতেছে, দেখলো তারা টিটি আসছে। সো যখন আসছে দেখলো, তারা পেছনের দরজা দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এরপরে স্বাভাবিকভাবে ওয়াশরুমে থাকলে নক করে, নক করলো, তখন ভিতর থেকে হাতটা বের করে একটা টিকিট দিলাম। আচ্ছা, তো ঠিক আছে, এভাবে করে মোটামুটি দিন যাচ্ছে, ভালো কথা যাচ্ছে। কিন্তু কোনো এক ক্রমে তাদের রুমমেট, বাংলাদেশিদের রুমমেট পাকিস্তানিরা জানতে পারলো। পাকিস্তানিরা যখন জানতে পারলো, আর কিরে দোস্ত তোরা কেমনে একটা টিকিট দিয়ে যাস, আমাদেরকে একটু বল না, উর্দুতে বলতেছে আর কি, কেসে বাত হে, কেসে বাত মার হাবা হে, কেমনে। তো যখন পাকিস্তানিদেরকে এরা বললো, তখন হচ্ছে বাঙালিরা আবার চিন্তায় পড়ে গেল, আরে এদেরকে তো বলে দিলাম, এখন তো এরা জেনে গেল, সমস্যা হয়ে গেছে। তখন ওই যে ওয়াশরুমে বুদ্ধি বের করে, সে আবার ওয়াশরুমে ঢুকে বলতেছে একটা বুদ্ধি বের কর, ওয়াশরুমে গিয়ে তো একটা বুদ্ধি বের কর। সে আবার ওয়াশরুমে গেল, বুদ্ধি বের করলো, বুদ্ধি বের করে সে এবার বাকি বন্ধুকে বলতেছে, দোস্ত পাকিস্তানিদেরকে বলেছি, এক প্রকার ভালো হয়েছে। কি ভালো? শুন একটু শুন না, বলি কি ভালো বলি, আমাদের না কোনো টিকিটই কাটা লাগবে না, এখন আমরা ফ্রিতে যাবো, ফ্রিতে আসবো, ফ্রিতে যাবো, ফ্রিতে আসবো। দোস্ত কেমনে বল না, ফ্রিতে যাবি, ফ্রিতে আসবি, কোনো টাকা লাগবে না, কেমনে দোস্ত একটু বল না, তাই বল। তো তখন বলে যে কেমনে বলতে পারবো না তোরে, তুই একটা কাজ কর, তুই আয় আমার সাথে, আয়, ফ্রিতে যাবো, ফ্রিতে আসবো, আয় ট্রেনে উঠ। তো পরের দিন তারা ভার্সিটিতে যাওয়ার সময় ট্রেনে উঠলো, কোনো টিকিট কাটে নাই, বাঙালিরা ফ্রিতে যাবে, ফ্রিতে আসবে। আচ্ছা, আর পাকিস্তানিরা কয়টা টিকিট কাটছে? একটা টিকিট কাটছে, কারণ বাঙালিরা তো বলে দিছে সিস্টেমটা কি। আচ্ছা, এবার হলো কি জানো, ট্রেনে ওঠার পরে বাঙালিরা ইচ্ছে করে পাকিস্তানিদেরকে বলছে টিটি আসতেছে, তোমরা ওয়াশরুমে ঢুকো। এখনও কিন্তু টিটি আসে নাই, তারপরে ওদেরকে ওয়াশরুমে ঢুকাই দিছে। এবার পাকিস্তানিরা যখন ওয়াশরুমে ঢুকছে, একজন বাঙালি গিয়ে নক করছে। এখন ওয়াশরুমের ভিতর থেকে তো আর দেখতে পারছে না কে নক করছে, পাকিস্তানিরা মনে করছে টিটি নক করছে, সো টিকিটটা দিয়ে দিছে। তাহলে টিকিটটা পেয়ে গেল বাঙালি। এবার যখন আসল টিটি আসার সময় হলো, এবার বাঙালিরা ঢুকলো ওয়াশরুমে, বাঙালিরা ওয়াশরুমে ঢুকে এবার দিয়ে দিল, তাহলে পাকিস্তানিরা বিপদে পড়ে গেল, আর বাঙালিদের কোনো টিকিটই লাগলো না।
ঠিক আছে, এই আর কি। হাসো না, হাসি না আসলে একটু হাসতে হবে তো। ঠিক আছে, তাহলে এইভাবে বাঙালিদের আর কোনো টিকিট লাগেনি। আচ্ছা, যাই হোক, তো এই আর কি বাঙালি এবং পাকিস্তানের ঘটনা। আগামী দিন আরেকটা বলবো, এই বাঙালি এবং পাকিস্তানের একটা সিরিজ চালু করতে চাচ্ছিলাম। প্রতি লাইভ ক্লাসের মাঝখানে 5 মিনিট করে বাঙালি আর পাকিস্তানের বিভিন্ন ধরনের গল্প বলবো আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এই ছিল গল্প। তোমরা বুঝছো কিনা আমি জানি না, বুঝতে পারলে হাসি আসবে, আর বুঝতে না পারলে হাসি আসবে না, এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আবার শুরু করি। এই আমার বাচ্চারা হাসতেছে নাকি? হাসতেছে না? হ্যাঁ, ঠিক আছে। হাসি না আসলে খুতু কুতু দিয়ে হাসো, নিজেকে নিজে খুতু কুতু দাও, খুতু কুতু দিয়ে হাসো। খুতু কুতু বুঝো তো? খুতু কুতু শব্দটা শুনলেই তো ভাই হাসি চলে আসে। খুতু কুতু শব্দটা এমন একটা শব্দ যেটা শুনলেই মনে হয় যে হাসি আসতেছে, কুতু 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 কুতু, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে খুতু কুতু দিয়ে হাসো। এখন আমরা চলে আসবো দ্রাব্যতা গুণফলের আসল ব্যাপারে। ওকে, খুবই চমৎকার, ভালো করে খেয়াল করো। ওকে, তাহলে মাথা ঠান্ডা করো। দ্রাব্যতা গুণফল বুঝতে হলে প্রথমে বুঝতে হবে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক বোঝার পরে বুঝতে হবে আয়নিক গুণফল। আয়নিক গুণফল বোঝার পরে তাপদ্রাব্যতা গুণফল তুমি অটোমেটিক বুঝতে পারবে। কাজে আমরা এখন চলে যাব বিক্রিয়ার হার ধ্রুবকে। বিক্রিয়ার হার ধ্রুবক থেকে আয়নিক গুণফল, আয়নিক গুণফল থেকে দ্রাব্যতা গুণফল। এটা আজীবন মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। বিক্রিয়ার হার ধ্রুবক থেকে আয়নিক গুণফল, আয়নিক গুণফল থেকে দ্রাব্যতা গুণফলের জন্ম। সো দ্রাব্যতা গুণফল কিভাবে এসেছে এটা খুবই ইম্পর্টেন্ট। দ্রাব্যতা গুণফলের জন্ম কিভাবে? বিক্রিয়ার হার ধ্রুবক থেকে আয়নিক গুণফল, আয়নিক গুণফল থেকে দ্রাব্যতা গুণফল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সো মাথায় রাখতে হবে। তাহলে চলে আসে এবার আমরা দেখাই। প্রথমে আসো বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক কি সে ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। ওকে, আচ্ছা, তো বিক্রিয়ার হার ধ্রুবক আমাদের কেমিস্ট্রি 4th চ্যাপ্টারে আছে। 4th চ্যাপ্টারে তোমরা এটা ভালো করে পড়বে। তারপর আমরা এখানে পড়াচ্ছি তোমাদেরকে, এখানে আমরা তোমাদেরকে তারপরও একটু করে দেখাবো বা পড়াবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা লিখলাম আমাদের AXBY একটা যৌগ আছে। এই যৌগকে যখন আমরা জলীয় দ্রবণে দিব, তাহলে এটাকে কোথায় দিব? জলীয় দ্রবণে। তাহলে AXBY হচ্ছে একটা লবণ। তাহলে এই লবণটাকে কেমন লবণ? স্বল্প দ্রবণীয় লবণ। তাহলে একটা লবণ, স্বল্প দ্রবণীয় লবণ। কেন স্বল্প দ্রবণীয় একটু পরে ব্যাখ্যা করব সেটা। তাহলে একটা লবণ, এবং পাশে লিখে রাখতে পারো স্বল্প দ্রবণীয় লবণ। লিখে রাখো এটা স্বল্প, তারপর দ্রবণীয়, তারপর লবণ। তো এই লবণটাকে যখন আমরা জলীয় দ্রবণে দিব, তখন কিন্তু আর এখানে এস লিখব না, মানে সলিড লিখব না, কারণ সে এখন জলীয় দ্রবণে আছে। সো জলীয় দ্রবণে থাকলে তখন আমরা এখানে কি দিব? AQ দিব। AQ মানে একুয়াস। একুয়াস মানে জলীয় দ্রবণ। তার মানে আমরা AQ দিয়ে বুঝে নিব সে কি জলীয় দ্রবণে আছে নাকি নাই। যদি দেখো এখানে S, তাহলে সে জলীয় দ্রবণে নাই। যদি দেখো এখানে AQ, তাহলে সে জলীয় দ্রবণে আছে। তো জলীয় দ্রবণে স্বল্প দ্রবণীয় লবণ নিলাম। ফলে স্বল্প দ্রবণীয় শব্দের অর্থ কি? স্বল্প দ্রবণীয় শব্দের অর্থ হচ্ছে সামথিং ভালোবাসি, সামথিং ভালোবাসি না। তার মানে সামথিং দ্রবীভূত হবে, সলিউবল হবে, আর সামথিং কি হবে না? অদ্রবীভূত থেকে যাবে, দ্রবীভূত হবে না। এটাকে বলছি স্বল্প দ্রবণীয়। স্বল্প দ্রবণীয় এই শব্দের অর্থ হচ্ছে কিছু দ্রবীভূত হবে, কিছু হবে না, কিছু মিক্স হবে, কিছু মিক্স হবে না, কিছু মিক্স হবে, কিছু মিক্স হবে না। কারণ এটা কি নয়? এটা 100% দ্রবণীয় নয়। যদি 100% দ্রবণীয় হতো, পুরোটাই মিক্স হয়ে যেত। এটা 100% দ্রবণীয় নয়, এটা স্বল্প দ্রবণীয়। তার মানে কিছু দ্রবীভূত হবে, কিছু দ্রবীভূত হবে না। সামথিং দ্রবীভূত, সামথিং অদ্রবীভূত। তার মানে কিছু দ্রবীভূত হবে আর কিছু দ্রবীভূত হবে না। কিছু দ্রবীভূত হবে, কিছু দ্রবীভূত হবে না। এটাকে বলছি স্বল্প দ্রবণীয়। তাহলে মনে রাখবা, কিছু দ্রবীভূত, কিছু দ্রবীভূত হবে না। এই অবস্থা হলে তাহলে কিছু এখানে থেকে যাবে যৌগ, আর কিছু ভেঙে সামনে ভেঙে যাবে। এই যে বললাম XAY প্লাস, এরপর হচ্ছে YB X মাইনাস, এই আকারে ভেঙে যাবে। তো এই ব্যাপারটাকে তোমাদেরকে একটু ফিল দিই। ফিলটা হচ্ছে, দেখো এই ব্যাপারের একটু ফিল দিই তোমাদেরকে। একটা লবণকে জলীয় দ্রবণে দিলাম। জলীয় দ্রবণে কিছু আয়ন বিশ্লেষিত হয়ে যাবে, আর কিছু আয়ন অবিশ্লেষিত থেকে যাবে। যদি আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড নিতাম, সোডিয়াম ক্লোরাইড অবশ্য স্বল্প দ্রবণীয় না। আমরা যদি এখানে ক্যালসিয়াম ফসফেট নিতাম, তাহলে ব্যাপারটা বোঝানো যেত। কিছু ক্যালসিয়াম ফসফেট ভেঙে ক্যালসিয়াম আয়ন হয়ে যাবে এবং ফসফেট আয়ন হয়ে যাবে, আর কিছু ক্যালসিয়াম ফসফেট অদ্রবণীয় রয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অদ্রবণীয়, যেটা রয়ে গেছে সেটা হচ্ছে অদ্রবণীয়। আর এটা হচ্ছে দ্রবণীয়, যেটা ভেঙে যাওয়া মানে দ্রবণীয় হওয়া, দ্রবীভূত হয়ে গেল। তো এই ব্যাপারটাকে ফিল দেওয়া যায় এভাবে। দেখো, মনে করো
আমি আমি হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ, আমি হচ্ছে একটা স্বল্প দ্রবণীয় লবণ। আমি যখন পুকুরে ডুব দিব, পুকুর মানে হচ্ছে জলীয় দ্রবণ, আমি যখন জলীয় দ্রবণে ডুব দিব, তাহলে আমি ডুব দিচ্ছি জলীয় দ্রবণে। তা আমি যখন জলীয় দ্রবণে ডুব দিব তখন আমার শরীরের কিছু হাড্ডিগুড্ডি ভেঙে যাবে, কিছু হাড্ডিগুড্ডি, শরীরের কিছু হাড্ডিগুড্ডি ভেঙে যাবে, আর কিছু হাড্ডিগুড্ডি ভাঙবে না, থাকবে যেমন আছি তেমন। যে হাড্ডিগুড্ডিগুলো ভেঙে গেছে ওইগুলোকে আমরা বলবো আয়ন। তাহলে একটা লবণের যে হাড্ডিগুড্ডিগুলো ভেঙে পানিতে মিশে যাবে, যে হাড্ডিগুড্ডি ভেঙে পানিতে মিশে যাবে ওইটা হচ্ছে আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন। এর হচ্ছে হাড্ডিগুড্ডি ভাঙ্গা অবস্থা। আর যেটা অবিকৃত অবস্থায় থাকবে, হাড্ডিগুড্ডি ভাঙবে না, ওইটা হচ্ছে লবণটা। তাহলে একটা লবণের কিছু হাড্ডিগুড্ডি ভেঙে জলীয় দ্রবণে মিশে যাবে, যেটা হাড্ডিগুড্ডি ভেঙে মিশে যাবে সেটাকে বলছি দ্রবণীয় বা দ্রবীভূত, আর যেটা মিশবে না সেটা অদ্রবণীয়। তাহলে এখানে কয়টা অবস্থা বিরাজ করবে? দুটো অবস্থা বিরাজ করবে, একটা হাড্ডিগুড্ডি ভাঙ্গা অবস্থা, আরটা হাড্ডিগুড্ডি অভাঙ্গা অবস্থা। যেখানে দুটো অবস্থা বিরাজ করবে ওইটাকে আমরা উভমুখী বলি, রিভার্সিবল, উভমুখী। তাই এখানে উভমুখী চিহ্ন দিতে হবে। তাহলে উভমুখী চিহ্নটা কেন দিলেন? কারণ হচ্ছে কিছু দ্রবীভূত হবে, কিছু অদ্রবণীয় অবস্থায় রয়ে যাবে, কিছু হাড্ডিগুড্ডি ভাঙবে, কিছু ভাঙবে না, কিছু অদ্রবণীয়, কিছু দ্রবীভূত, তাই উভমুখী দিতে হবে। তো যদি ভাইয়া স্বল্প দ্রবণীয় লবণ না বলে 100% দ্রবণীয় লবণ বলতেন তখন কি প্রবলেমটা হতো? 100% দ্রবণীয় বলতে তার 100% হাড্ডিগুড্ডি ভেঙে যাবে। 100% যদি হাড্ডিগুড্ডি ভেঙে যায় তাহলে অদ্রবণীয় কিছু থাকবে না। অদ্রবণীয় কিছু না থাকলে এটা একমুখী হবে, বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে, উভমুখী বিক্রিয়া হবে না। উভমুখী বিক্রিয়া না হলে বিক্রিয়ার হার ধ্রুবক আসবে না, আয়নিক গুণফল আসবে না, দ্রাব্যতা গুণফল আসবে না, কারণ উভমুখী বিক্রিয়ার জন্যই বিক্রিয়ার হার ধ্রুবকটা প্রযোজ্য। তাহলে কি বললাম সবগুলা কথা লিখে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। যা যা বললাম সবগুলা কথা লিখে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। প্রথমত আসো, স্বল্প দ্রবণীয় লবণ কেন হতে হবে, 100% দ্রবণীয় লবণ কেন হওয়া যাবে না। তাহলে সেটার জন্য লিখে দিচ্ছি ব্যাখ্যাটা, ভালো করে খেয়াল করো, ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। ওকে, দ্রাব্যতা গুণফলের কনসেপ্টটা আসে বিক্রিয়া হার ধ্রুবক থেকে। গুণফলের কনসেপ্ট আসে হার ধ্রুবক থেকে। এখন হার ধ্রুবক কাজ করে উভমুখী বিক্রিয়ার জন্য। তাহলে হার ধ্রুবক কার জন্য প্রযোজ্য বলতো? হার ধ্রুবকটা উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। তাহলে হার ধ্রুবক উভমুখী বিক্রিয়ার জন্য, ইংলিশ ভার্সনে যারা আছে রেট কনস্ট্যান্ট, হার ধ্রুবক উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। এখন 100% দ্রবণীয় লবণ হলে সব দ্রবীভূত হয়ে যাবে, ফলে অদ্রবণীয় কিছু থাকবে না, ফলে বিক্রিয়া একমুখী হবে। তাই দ্রাব্যতা গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের জন্য প্রযোজ্য। তাহলে দ্রাব্যতা গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের জন্য প্রযোজ্য। আরেকবার বলছি, দ্রাব্যতা গুণফলের কনসেপ্ট আসে হার ধ্রুবক থেকে। হার ধ্রুবকটা উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। একটু পরে বুঝতে পারবা কেন উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। হার ধ্রুবক পড়ালে 100% দ্রবণীয় লবণ হলে সব দ্রবীভূত হয়ে যাবে, একটুও অদ্রবণীয় থাকবে না, ফলে বিক্রিয়া একমুখী হয়ে যাবে, ইরিভার্সিবল হয়ে যাবে। তাই দ্রাব্যতা গুণফলটা উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। উভমুখী বিক্রিয়া হবে কখন? স্বল্প দ্রবণীয় লবণ হলে। 100% দ্রবণীয় লবণ হলে কিন্তু এটা প্রযোজ্য না। ঠিক আছে, ব্যাখ্যাগুলো বুঝতে পারছো?
ওকে, লিখে রাখো সবাই এই ব্যাখ্যাটা। তাহলে স্বল্প দ্রবণীয় লবণ কেন নিলাম? উভমুখী হওয়ার জন্য। উভমুখী কেন হলো? কারণ কিছু হাড্ডিগুড্ডি ভাঙবে, কিছু হাড্ডিগুড্ডি ভাঙবে না। হাড্ডিগুড্ডি কিছু ভেঙে যাবে দ্রবীভূত, আর কিছু ভাঙবে না। ওকে, ঠিক আছে। ওকে, লেখা শেষ? যদি লেখা শেষ হয় তাহলে আসো এবার দেখো। ওকে, লিখে নাও, দ্রুত লিখে নাও। আরেকবার বলছি, দ্রাব্যতা গুণফল সলিবিলিটি প্রোডাক্টের কনসেপ্ট আসে রেট কনস্ট্যান্ট থেকে। রেট কনস্ট্যান্ট রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য অ্যাপ্লিকেবল। 100% সলিউবল সল্ট হলে 100% সলিউবল হয়ে যাবে, ফলে কিছু কি সলিউবল ছাড়া থাকবে না, অদ্রবণীয় থাকবে না। তাহলে ফলে বিক্রিয়া একমুখী হবে, ইররিভার্সিবল হবে। তাই দ্রাব্যতা গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের জন্য, অর্থাৎ স্লাইটলি সলিউবল সল্টের জন্য প্রযোজ্য। স্লাইটলি সলিউবল সল্টের জন্য প্রযোজ্য। ঠিক আছে, ওকে। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, বিক্রিয়া আমরা এটা বুঝতে পারলাম স্বল্প দ্রবণীয় লবণ কেন। এবার দেখব বিক্রিয়ার হার ধ্রুবক। সো বিক্রিয়ার হার ধ্রুবক জিনিসটা কি খুব ভালো করে বুঝতে হবে। বিক্রিয়ার হার ধ্রুবক এই ব্যাপারটা কি, একদম ফিল দিয়ে বুঝাচ্ছি, ভালো করে দেখো বিক্রিয়ার হার ধ্রুবক ব্যাপারটা কি। ওকে, দেখো, আমি যদি এটাকে আমরা বলি বিক্রিয়ক আর এটাকে আমরা বলি উৎপাদ। আমি যদি বিক্রিয়ক বেশি নিই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আমি এখানে যত বেশি এটা দিব তত বিক্রিয়া করবে। মনে করো এখানে 100 গ্রাম দিলাম, 50 গ্রাম উৎপন্ন হলো, তাহলে আমি 200 গ্রাম দিলে 100 গ্রাম উৎপন্ন হবে, 300 গ্রাম দিলে 150 গ্রাম উৎপন্ন হবে। আমি যত বিক্রিয়ক দিব তত বিক্রিয়া করে করে উৎপাদ উৎপন্ন করবে, অর্থাৎ বিক্রিয়াটা সামনের দিকে যাবে। এর সামনের দিকে যাওয়া এটাকে আমরা বলি ফরওয়ার্ড যাওয়া। ফরওয়ার্ড, সামনের দিকে যাবে বিক্রিয়া। তো সামনের দিকে যে বিক্রিয়াটা যাবে এটার একটা রেট আছে না? রেট। রেট মানে কি? রেট মানে স্পিড। রেট মানে কি রে? রেট মানে বিক্রিয়ার স্পিড। আমরা লিখে দিচ্ছি এখানে, রেট মানে স্পিড। স্পিড আর এফ লিখলাম। এফ মানে কি? এফ মানে ফরওয়ার্ড। তাহলে বিক্রিয়াটা কত স্পিডে সামনের দিকে যাবে এটাকে আমরা বলছি রেট। রেট মানে স্পিড, মনে রাখবা আজীবন। রেট মানে কি? রেট মানে স্পিড। তাহলে বিক্রিয়াটা কত স্পিডে সামনের দিকে যাবে? রেট অফ ফরওয়ার্ড। তাহলে বিক্রিয়ার স্পিড, সামনের দিকে যাওয়ার স্পিড বা রেট অফ ফরওয়ার্ড, সংক্ষেপে লিখতে পারো আরএফ। আরএফ দ্বারা বোঝাচ্ছে রেট অফ ফরওয়ার্ড। রেট অফ ফরওয়ার্ড, অথবা এটাকে লিখতে পারো কেএফ। কেএফ মানে কি? এর রেটটা কিন্তু কনস্ট্যান্ট, সে কত সামনের দিকে কত স্পিডে যাবে এটা ধ্রুবক, তাই আমরা কে বলতে পারি, কে মানে ধ্রুবক আর এফ মানে ফরওয়ার্ড। তাহলে রেট অফ ফরওয়ার্ড বলতে পারো, কে অফ ফরওয়ার্ড বলতে পারো, স্পিড অফ ফরওয়ার্ড বলতে পারো। তাহলে দেখো এই সবগুলা জিনিস আমরা যে কোনো একটাকে বাছাই করব। নর্মালি আমাদের বইয়ে আর এফ দিয়ে লেখা হয়, তাই আমরা সবগুলা না লিখে একটাকে বাছাই করে নিচ্ছি, বাট সবগুলা তুমি বলতে পারো। তাহলে রেট অফ ফরওয়ার্ড ভালো করে দেখো, তাহলে আমরা লিখতে পারি রেট অফ ফরওয়ার্ড সমানুপাতিক ঘনমাত্রা এ এক্স বিওয়াই। এ এক্স বিওয়াই এর কনসেন্ট্রেশন যত বেশি হবে, অর্থাৎ এ এক্স বিওয়াই যত বেশি নিব এটার ঘনমাত্রা যত বেশি হবে তত স্পিডে যাবে। আমি যদি এক বালতি, আমি মনে করো যে এক বালতি ঢেলে দিলাম তাহলে বেশি উৎপন্ন হবে, আর আমি যদি এক গ্লাস ঢেলে দিই তাহলে কম উৎপন্ন হবে। এ এক বালতি আর এক গ্লাস, এটা হচ্ছে ঘনমাত্রা। তো বেশি দিলে, ঘনমাত্রা বেশি হলে বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটবে, স্পিড বেশি হবে, তাড়াতাড়ি ঘটবে, তাহলে রেট বেশি হবে। তাহলে রেট কার সমানুপাতিক? বিক্রিয়ার হার কার সমানুপাতিক? রেট হচ্ছে এটার সমানুপাতিক। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে রেট। তাহলে ফরওয়ার্ড রেট লিখে রাখো, ফরওয়ার্ড রেট আর এফ সমানুপাতিক এক্স বিওয়াই। আচ্ছা, আবার দেখো, যেহেতু উভমুখী বিক্রিয়া মানে বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, আবার একই সাথে উৎপাদও বিক্রিয়কে পরিণত হবে, এটাকে বলছি উভমুখী বিক্রিয়া। তীর চিহ্ন দেখলেই তুমি বুঝতে পারবা বিক্রিয়ক উৎপাদে যাচ্ছে, উৎপাদ বিক্রিয়ক হচ্ছে, বিক্রিয়ক উৎপাদ হচ্ছে, উৎপাদ বিক্রিয়ক হচ্ছে, এটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে উৎপাদ আবার কিসে পরিণত হবে? বিক্রিয়কে পরিণত হবে। উৎপাদ আবার বিক্রিয়া করে কিসে পরিণত হবে? বিক্রিয়কে পরিণত হতে পারে। আচ্ছা, তাহলে যদি উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় তাহলে সেটা কোন দিকে দেখো তো? উৎপাদ এখানে আছে, সে বিক্রিয়া করে বিক্রিয়ক হবে, তাহলে তার তীর চিহ্ন কোন দিকে দেখো? তার তীর চিহ্ন হচ্ছে এদিকে। তার মানে এটাকে আমরা বলছি বিপরীত দিকে, ব্যাকওয়ার্ড। এটাকে আমরা বলছি ব্যাকওয়ার্ড। আর বিক্রিয়ক যে সামনের দিকে যাচ্ছে সেটা ফরওয়ার্ড। তাহলে আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশনটা দেখলাম। এবার ব্যাকওয়ার্ড রেট আসো, ব্যাকওয়ার্ড
ব্যাকওয়ার্ড মানে বিপরীত দিকে, তাহলে ব্যাকওয়ার্ড রেট আর ব্যাকওয়ার্ড, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা কার সমানুপাতিক হবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা কার কারণে হচ্ছে? উৎপাদের কারণে হচ্ছে। উৎপাদই বিক্রিয়কে পরিণত হচ্ছে, উৎপাদই চলে আসতেছে, উৎপাদই পরিণত হচ্ছে। তাহলে উৎপাদ বেশি হলে, উৎপাদ বা প্রোডাক্ট বেশি হলে বিক্রিয়াটা বেশি স্পিডে হবে, উৎপাদ বেশি হলে বিক্রিয়া বেশি স্পিডে হবে। তাহলে এই যে রেট, এই যে স্পিড কখন বেশি হবে? যদি উৎপাদ বেশি হয়। তো উৎপাদ হচ্ছে এই যে এর ঘনমাত্রা, আর কার ঘনমাত্রা? এর ঘনমাত্রা, আর হচ্ছে বি এর ঘনমাত্রা। তাহলে এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা বেশি হলে ব্যাকওয়ার্ড রেটটা বেশি হবে। কিন্তু একটা বেসিক আছে, চরম বেসিক লিখে রাখো, চরম বেসিক আছে একটা, যেটা আমাদেরকে কোনো স্যাররা বইরা বলে না, বইপত্র স্যাররা বলে না। চরম বেসিক, এখানে একটা চরম বেসিক লুকিয়ে আছে, দেখাবো চরম বেসিকটা কি। দেখো চরম বেসিকটা কি। চরম বেসিকটা হচ্ছে এটার মাথার উপর এক্স দিতে হবে, এটার মাথার উপর ওয়াই দিতে হবে। আমাদের স্যাররা আমাদেরকে বলে সামনে যে সহগ থাকে সে সহগটা পাওয়ার হয়ে যায়, সামনে যে সহগ থাকে সে সহগটা পাওয়ার হয়ে যায়। কিন্তু কেন হয় বলে না, সহগটাকে পাওয়ারে দিতে হবে, সহগটাকে পাওয়ারে দিতে হবে, বলে কি না? বলে। সহগটাকে পাওয়ারে দিয়ে দাও, সহগকে পাওয়ারে দিয়ে দাও, বলে কি না? বলে। কিন্তু কেন সহগকে পাওয়ারে দেব সেটা বলে না। চরম বেসিক। এখন আমরা দেখব চরম বেসিকটা, কেন সহগ পাওয়ারে চলে যায়। চরম বেসিকটা দেখবো আমরা এখন। দেখো চরম বেসিক, ওকে, সহজ ব্যাপার, একদম সহজ ব্যাপার। কেন সহগ পাওয়ারে যাবে তুমি নিজেই বুঝতে পারবা, দেখো চরম বেসিক। দেখো তাহলে আমরা এই ব্যাপারটাকে এভাবে লিখবো না, এই ব্যাপারটাকে আমরা ভেঙ্গে লিখবো। চরম বেসিক তো তাই, ওকে। তাহলে দেখো, ও আমার ভাইরা, উৎপাদ যখন বিক্রিয়কে পরিণত হবে তখন উৎপাদের ঘনমাত্রা বেশি হলে তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা বেশি হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা বেশি হবে। তাহলে উৎপাদ কে আছে দেখো না একটু চক্ষু দিয়া। উৎপাদ হচ্ছে AY+, কিন্তু AY+ কয়টা আছে? x সংখ্যক। তাহলে একটা AY+ এর ঘনমাত্রা AY+, এরকম একটা নয় এক সংখ্যক বানায় রাখছে। তাহলে একটার ঘনমাত্রা লিখলাম, বাকিরা রাগ করবে কিনা? রাগ করবে। তাহলে পাশে গুণ দিব, গুণ দিয়ে আরেকটা লিখব AY+, দুইটা লিখলাম, রাগ করবে। আরও একটা লিখলাম AY+। এখনো হয় নাই, আমার এখানে x সংখ্যক আছে। কত সংখ্যক? x সংখ্যক আছে। আমি লিখলাম কয়টা? 3টা। হবে না, কয়টা লিখতে হবে? x সংখ্যক লিখতে হবে। তাহলে সুন্দর করে গুণ করতে থাকো, গুণ করতে করতে কয়টা গুণ করে দাও? x সংখ্যক গুণ করে দাও। তাহলে দেখো এখানে আমরা গুণ করেছি কত সংখ্যক? বলো না, মহাব্বতের আওয়াজ নিয়ে বলো কত সংখ্যক? x সংখ্যক গুণ করেছি। আবার এখনো হয় নাই, উৎপাদ আরও একজন আছে, ওনার নাম হচ্ছে বি। উনিও তো রাগ করবে ওনাকে না লিখলে। তাহলে এবার বি লেখা শুরু করো। একটা লিখলাম bx মাইনাস, হয় নাই। কেন হয় নাই? বি আছে y সংখ্যক। আরও একটা লিখলাম, এখনো হয় নাই। আরও একটা লিখলাম, না হয় নাই। কেন হয় নাই? কত সংখ্যক বি আছে? y সংখ্যক বি আছে। তাহলে গুণ করে দাও। কত সংখ্যক গুণ করব? y সংখ্যক গুণ করব। তাহলে y সংখ্যক গুণ করে দিলাম, x হবে এটা, আবেগে y দিয়া ফেলাছি। তাহলে দেখো ভাইয়া কত সংখ্যক গুণ করেছি, এখানে y সংখ্যক গুণ করেছি। কেন y সংখ্যক গুণ করলেন প্রশ্ন করো না, কারণ y আছে তাই। কেন এখানে x সংখ্যক গুণ করলেন? x আছে তাই। এখন ম্যাথমেটিক্স পড়ছো কিনা? অবশ্যই পড়েছো। ম্যাথমেটিক্সে আমরা দেখেছি, কোথায় দেখেছি? ম্যাথমেটিক্সে। ম্যাথের কিতাব যদি তুমি খুলে দেখো তাহলে তুমি দেখতে পাবে একটা এর সাথে আরেকটা এ গুণ করলে এ স্কয়ার বলি, একটা এর সাথে আরেকটা এ গুণ করলে এ কিউব বলি। তাহলে 3টা এ গুণ করলে যদি এ কিউব হয়,
এক্স সংখ্যক এ গুণ করলে কি হবে বলো না? এক্স সংখ্যক এ যদি গুণ করি এ টু দি পাওয়ার এক্স হবে। তাহলে এক্স সংখ্যক গুণ করার কারণে এ টু দি পাওয়ার এক্স হয়েছে। এক্স সংখ্যক গুণ করার কারণে যত সংখ্যক সেটা পাওয়ারে চলে গেছে। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো এখানে কত সংখ্যক আছে? এক্স সংখ্যক আছে। তাহলে গুণ করলে কি হবে বলো না? এ ওয়াই প্লাস গুণ করে দিলে সবগুলা, তাহলে এক্স সংখ্যক গুণ করলে পাওয়ার এক্স হবে। এরপর কয়টা আছে? ওয়াই সংখ্যক গুণ করে দিলে কি হবে? পাওয়ার ওয়াই হবে। এবার বুঝতে পেরেছো সহগ কেন পাওয়ারে যায়? এটাই হচ্ছে সেই ব্যাখ্যাটা, চরম বেসিক বলেছিলাম। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, ফরওয়ার্ড রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এ দুইটা গেল। কয়টা বাজে? আচ্ছা ঠিক আছে, আরও যাবো কি না? বিক্রিয়ার হার পড়াই দিই, দ্রাব্যতা গুণফল পর্যন্ত পড়াই দিই। কষ্ট হবে ভাই? কষ্ট পাচ্ছেন? কষ্ট হবে? আর 5 মিনিট পড়াবো। 5 মিনিট পড়াই? সুন্দর না পরিবেশটা? সুন্দর, কোনো হইচই নাই। 5 মিনিট পড়াই দিই তাহলে। ভাই কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। দরবারে এসেছেন, কেমিস্ট্রির দরবারে, বাবার দরবারে কষ্ট নিতে নেই। একটু বসেন, বরকত হবে। 5 মিনিট বসেন, 5 মিনিট বসেন। ভাই যায়েন না, বসেন, 5 মিনিট বসেন। দ্রাব্যতা গুণফলটা দেখাই দিই। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট হচ্ছে এক্স বি ওয়াই। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট হচ্ছে এটা, এই যেটা পেলাম সেটা। ওকে, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট পেলাম, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট পেলাম। খুব ভালো কথা, খুব ভালো কথা। ওকে, এখন আমরা একটু করে পাশে আরও লিখব, যেগুলো লিখেছি এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। সো এগুলো একটু মুছে দিব, এগুলো একটু মুছে পাশে লিখব। ভাই একটু করে বসো, আমরা দ্রাব্যতা গুণফল পর্যন্ত পড়াবো, এরপর আর পড়াবো না, 5 মিনিটে শেষ হয়ে যাবে। প্রায় শেষের দিকে চলে এসেছি, ফিনিশিং দিব। মজা আছে আজকের পড়াটা, খুবই মজার। আমার পড়াইতে ভালো লাগতেছে আজকে, এটা হচ্ছে মূল কথা। আমার পড়াতে ভালো লাগছে তাই পড়াবো, এটা হচ্ছে মূল কথা। ওকে ভাইয়া, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। সো ভাইয়া দেখো, এখন যেটা করব সেটা হচ্ছে সমানুপাতিক থাকলে তুলে দাও, সমানুপাতিক থাকলে তুলে দাও, সমানুপাতিক থাকলে তুলে দাও। তুলে দিলে কি দিতে হবে? সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। তাহলে দেখো, আর এফ ইজ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক কে, যেহেতু ফরওয়ার্ড তাই কে এফ, তারপরে হচ্ছে বাকিটা এই দিলাম। আবার এখানে সমানুপাতিক আছে আর ব্যাকওয়ার্ড, তাহলে সমানুপাতিক ধ্রুবক কে ব্যাকওয়ার্ড, এরপরে বাকিটা এ ওয়াই প্লাস পাওয়ার এক্স বি এক্স মাইনাস পাওয়ার ওয়াই। সমানুপাতিক থাকলে তুলে সমানুপাতিক ধ্রুবক দাও। তো দুটাই তো কে দিতে পারবো না, একটাকে কে ফরওয়ার্ড দিলাম আর ফরওয়ার্ড বলে, আরটাকে কে ব্যাকওয়ার্ড দিলাম আর ব্যাকওয়ার্ড বলে, সমানুপাতিক ধ্রুবক। ওকে ভাইয়া, এবার যেটা করব সেটা হচ্ছে ভাগ করে দিব। আল্লাহর ওয়াস্তে ভাগ করে দাও। কোনটাকে? 2 নাম্বারকে, আর এটা 1 নাম্বার। তাহলে 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করে দাও। তাহলে যখন 2 নাম্বারকে ভাগ করে দিব 1 নাম্বার দিয়ে, কি হবে দেখো? 2 নাম্বারকে ভাগ করে দিব 1 নাম্বার দিয়ে, কি হবে দেখো? কি হবে দেখো? তাহলে 2 নাম্বার হচ্ছে আর ব্যাকওয়ার্ড, ভাগ করে দিলাম আর ফরওয়ার্ড দিয়ে। তাহলে আর ব্যাকওয়ার্ডের মানটা বসাও, কে ব্যাকওয়ার্ড এ ওয়াই প্লাস এক্স বি এক্স মাইনাস ওয়াই। ভাগ করে দিব কি দিয়ে? কে ফরওয়ার্ড, এই যে আর ফরওয়ার্ডের মান দিয়ে এ এক্স বি ওয়াই। যখন ভাগ করে দিব তখন কি হবে দেখো? যদি ভাগ করে দিই তো মজার ব্যাপার হচ্ছে আল্লাহর খাস রহমত নাজিল হয়ে যাবে তোমাদের চোখের সামনে। তোমাদের চোখের সামনে আল্লাহর খাস রহমত নাজিল হবে। মজার ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায়। কথাটা বুঝো, উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা কাকে বলি? উভমুখী বিক্রিয়ার, উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায়। কি অবস্থায়? সাম্য অবস্থায়। সাম্য অবস্থা মানে কি? সাম্য অবস্থা বলতে সমান অবস্থা। সাম্য অবস্থা বলতে সমান অবস্থা। তার মানে যেই স্পিডে সামনে যাব সেই স্পিডে পেছনে আসবো, যেই স্পিডে সামনে যাব
সেই স্পিডে পেছনে আসবো, এটা বলা হচ্ছে সাম্য অবস্থা। সামনে যে স্পিডে যাব পেছনে সেই স্পিডে আসবো, এটাকে কী বলবো? সাম্য অবস্থা। তার মানে উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় ফরওয়ার্ড রেট যেটা ব্যাকওয়ার্ড রেট যেটা দুইটা সমান হয়ে যায়। তাহলে যে স্পিডের সামনে যাবে সেই স্পিডে পেছনে আসবে, যে স্পিডের সামনে যাবে সেই স্পিডে পেছনে আসবে, ফলে রেট দুইটা সমান হয়ে যায়। আল্লাহর খাস রহমত নিজের চোখের সামনে দেখে নাও। তাহলে দুইটা যদি সমান হয় তাহলে এটা আর এটা সমান, সমান হওয়ার কারণে কেটে দিতে পারি, তাহলে এটা আর এটা কেটে দিলে 1 থাকবে। তাহলে আল্লাহর খাস রহমত চোখের সামনে দেখে নাও, দুইটা সমান হওয়াই কেটে দিলাম, 1 হয়ে যাবে 1 হয়ে যাবে 1। তাহলে আমরা পাচ্ছি এই পুরো জিনিসটার মান কত? 1 পাচ্ছি। পুরো জিনিসটার মান কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে আমি একটু করে লিখবো। তো আমার খুব দুঃখে আছি, বোর্ডে জায়গা নাই দেখে খুবই দুঃখে আছি, তো তাই এটা একটু মুছে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এটা যদি 1 হয়ে যায়, এই পুরো জিনিসটা যদি 1 হয়ে যায়, এই পুরো জিনিসটার মান যদি 1 হয়ে যায়, তাহলে কি লিখতে পারি দেখো? কে ফরওয়ার্ডকে এদিকে পাঠায় দাও, কে ব্যাকওয়ার্ডকে নিচে পাঠায় দাও, কে ফরওয়ার্ডকে উপরে পাঠিয়ে দাও, কে ব্যাকওয়ার্ডকে নিচে পাঠিয়ে দাও। তাহলে কি পাচ্ছ দেখো? তাহলে পাচ্ছি কে ফরওয়ার্ডকে উপরে পাঠিয়ে দিলাম, কে ফরওয়ার্ড কে ব্যাকওয়ার্ডকে নিচে পাঠিয়ে দিলাম, কে ব্যাকওয়ার্ড ইজ ইকুয়াল টু ওইখানে এটার থেকে যাবে, তাহলে থেকে গেল এ ওয়াই প্লাস এক্স সংখ্যক বি এক্স মাইনাস ওয়াই সংখ্যক ডিভাইডেড বাই এ এক্স বি ওয়াই। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কি কবুল? এই যে দেখো কবুল। এই কে ফরওয়ার্ডকে কে ব্যাকওয়ার্ড দ্বারা ভাগ করলে যেটা হয় সেটাকেই বলি কেসি। এই কেসিটাই হচ্ছে বিক্রিয়ার হাত ধ্রুবক পড়াচ্ছিলাম, নিয়ে আসছি, এক ফুটো মুখস্থ করাই নাই, হাত ধ্রুবক নিয়ে এসেছি, এটাই হচ্ছে কেসি। তাহলে এটাই হচ্ছে কেসি বাতায়ে কেউ মুস্কুরায়ে, এই যে কেসি, এটা হচ্ছে কেসি। তোমার বইয়ে দেখো, বই খুলে দেখো কেসি সমান এটা আছে কিনা, বই খুলে দেখো কেসি সমান এটা আছে কিনা। কিন্তু তোমাকে বইয়ের মধ্যে বা স্যাররা পড়ালে এত ভেঙ্গে ভেঙ্গে দেখাবে না, প্রত্যেকটা লাইন থেকে লাইন ক্লিয়ার করে এসেছি। এটা হচ্ছে কেসি। তাহলে কেসি কি? কেসি হচ্ছে কে ফরওয়ার্ড এবং কে ব্যাকওয়ার্ডের অনুপাত। ভাইয়া কেসি কেন নাম দিয়েছে? কারণ হচ্ছে এটা একটা ধ্রুবক, ফরওয়ার্ড ধ্রুবক, এটা আরেকটা ধ্রুবক, ব্যাকওয়ার্ড ধ্রুবক। ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে আরেকটা ধ্রুবক পাওয়া যায়। আল ধ্রুবকু ওয়াল ধ্রুবকাইন, ভাগ করে দিলে আরেকটা ধ্রুবক আইবে। তাহলে উপর একটা ধ্রুবক নিচে একটা ধ্রুবক, ভাগ করে দিলাম নতুন একটা ধ্রুবক আসবে। উপর একটা ধ্রুবক নিচে একটা ধ্রুবক, ভাগ করে দিলাম আরেকটা ধ্রুবক আসবে। এটাকে বলি বিক্রিয়ার হাত ধ্রুবক। এটাকে কি বলি? বিক্রিয়ার হাত ধ্রুবক বলে থাকি। তো এখন জাস্ট এক বোর্ড 3টা লাইন লিখবো, 3টা লাইনে 3টা ক্লিয়ার হয়ে যাবে। 3টা লাইন লিখবো তো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এত চমৎকারভাবে বুঝতে পারবা আজকে জিনিসটা। জাস্ট 3টা লাইন লিখবো, 3টা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এই যে কেসি বুঝছো তো শেষ, দ্রাব্যতা গুণফল বুঝতে পারবা, এখনই ক্লিয়ার হয়ে যাবে, এখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখনই ক্লিয়ার হয়ে যাবে সব কিছু এখনই ক্লিয়ার হয়ে যাবে, এখনই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখাচ্ছি। তাহলে ভাইয়া কেসি সমান কি পেলাম? কেসি সমান পেলাম উপরে হচ্ছে কেসি সমান কি পেলাম ভাইয়া? বলো না। কেসি সমান পেলাম উৎপাদের ঘনমাত্রার গুণফল, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল, আর নিচে বিক্রিয়ক। তার মানে আমাদের বইয়ে লেখা আছে উপরে উৎপাদের ঘনমাত্রার গুণফল আর নিচে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। ঠিক আছে, এটা হচ্ছে কেসি। এখন জাস্ট 3টা লাইন লিখবো, একটা হবে কে আইপি আর একটা হবে কে এসপি। কে আইপি হচ্ছে আয়নিক গুণফল, কে এসপি হচ্ছে দ্রাব্যতা গুণফল। শেষ, এখনই তুমি বুঝতে পারবা। তাহলে একটা আয়নিক গুণফল আর একটা দ্রাব্যতা গুণফল, এখনই তুমি দুইটাই ক্লিয়ার হয়ে যাবা, একসাথে দুইটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা বিক্রিয়ার হার ধ্রুবক। তো আমি আগেই বলেছি কেমিস্ট্রি খুবই সহজ, খুবই মজার। আগেই বলেছি হাত ধ্রুবক থেকে আয়নিক গুণফল আসবে, আয়নিক গুণফল থেকে দ্রাব্যতা গুণফল আসবে। তা তুমি যদি হাত ধ্রুবক বুঝো, আয়নিক গুণফল বুঝতে পারবে, আয়নিক গুণফল বুঝলে দ্রাব্যতা গুণফল বুঝতে পারবে। তাহলে দেখো শেষ, আমি আর কষ্ট দিব না, আর হস্ত দিত নসাই তো আরে।
আয়নিক গুণফল হচ্ছে উৎপাদের আয়ন দ্বয়ের গুণফল, এক কথায় আয়নের গুণফল। আয়নিক গুণফল মানে আয়নের গুণফল, তাই তো আয়নিক গুণফল বলছি। আয়নের গুণফল অন্য কারো হতে পারবে না, আয়ন হতেই হবে, আয়ন না হলে কিন্তু হবে না। তো এটা তো আয়ন না, এরা না আয়ন, যার মাথার উপর চার্জ থাকবে সে আয়ন, যার মাথার উপর চার্জ থাকবে সে আয়ন। তার মানে আয়নের গুণফল মানে হচ্ছে এ ওয়াই প্লাস এক্স সংখ্যক বি এক্স মাইনাস ওয়াই সংখ্যক এদের গুণফলকে বলি আয়নিক গুণফল। তার মানে এই আয়নের গুণফলটাকেই বলি কে আইপি, তার মানে উৎপাদের গুণফলটাকেই কে আইপি বলি। আর যদি এটাই এ কে আইপিটাই হবে কে এসপি, যেটাই কে আইপি সেটাই কে এসপি হবে যদি সম্পৃক্ত দ্রবণ নিই। তাহলে সম্পৃক্ত দ্রবণ নিলে সম্পৃক্ত দ্রবণের কে আইপিকে বলি কে এসপি। তাহলে যে কোনো দ্রবণের জন্য বলবো কে আইপি, আর যদি সম্পৃক্ত হয় তাহলে কে এসপি। তাহলে হোয়াট ইজ কে এসপি বা দ্রাব্যতা গুণফল কি? দ্রাব্যতা গুণফল হচ্ছে একটা স্পেশাল আয়নিক গুণফল। স্পেশাল আয়নিক গুণফল, স্পেশাল আয়নিক গুণফল কেন? সম্পৃক্ত দ্রবণ হলেই দ্রাব্যতা গুণফল আসবে, কে এসপিটা আসবে। আর আয়নিক গুণফল কোথায় থেকে এসেছে? কেএসি থেকে এসেছে। তাহলে দেখো মজার ব্যাপার হচ্ছে, তোমাদের একটা মনে প্রশ্ন আসবে এখন, সে প্রশ্নটা হচ্ছে ভাইয়া কেএসিতে তো এটা ছিল, বিক্রিয়ক ছিল, এখানে কেআইপিতে বিক্রিয়ক কই গেল, কেএসপিতে বিক্রিয়ক কই গেল? তো মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে একটা লবণ। তো নর্মালি সাম্য অবস্থায় স্বল্প দ্রবণীয় লবণের ঘনমাত্রা 1 ধরে নেওয়া হয়, এটা সমান 1 ধরে নেওয়া হয়। তাহলে এটা যদি 1 বসিয়ে দাও তাহলে কিন্তু এটা থাকছে না, তাহলে কেসিটাই কেআইপি হচ্ছে, কেআইপিটাই কেএসপি হচ্ছে। তাহলে কখন কেসিটা কেআইপি হবে? যদি তোমার বিক্রিয়ক বা লবণ এর ঘনমাত্রা 1 ধরি বা 1 হয়। নর্মালি আমাদের বইয়ে লেখা আছে কঠিন পদার্থের ঘনমাত্রা 1 ধরে নেওয়া হয়, কঠিন পদার্থের ঘনমাত্রা 1 ধরে নেওয়া হয়, এটা একটা ব্যাখ্যাও আছে আমি দিব। কঠিন পদার্থের ঘনমাত্রা 1 ধরে নেওয়া হয়, ফলে এটাকে 1 ধরলে তাহলে হচ্ছে আমার কেসিটাই হবে কেআইপি, কেআইপিটাই হবে কেএসপি। এটাই হচ্ছে কনসেপ্টটা। তাহলে আমি তোমাকে ফাইনাল সামারি দিয়ে দিচ্ছি। ফাইনাল সামারি আমার সাথে সাথে লিখো, তোমরা আমার সাথে সাথে সবাই লিখবে, আমার সাথে সাথে সবাই লিখবে। ফাইনাল সামারিটা আমার সাথে সাথে সবাই লিখবে, না লিখলে হবে না। ফাইনাল সামারি দিয়ে দিচ্ছি, এখানেই শেষ, এই যা লিখবো এটাই শেষ, ঠিক আছে? স্বল্প দ্রবণীয় লবণ এ এক্স বিওয়াই এর ঘনমাত্রা 1 ধরা হয়, তখন 1 ধরার কারণে কেসি সমান হচ্ছে কি? আয়নের গুণফল হবে। আর আয়নের গুণফল সমান কি? আয়নের গুণফল সমান কে আইপি হবে। তাহলে কেসিটা কে আইপি কখন হবে? যখন আমার লবণটাকে 1 ধরা হবে। এবার যদি দ্রবণটা সম্পৃক্ত হয়, সম্পৃক্ত মানে কি? ম্যাক্সিমাম যত থাকার কথা ততই আছে, এমন যদি হয়, ম্যাক্সিমাম যতটুকু লবণ থাকতে পারবে অতটুকু লবণই আছে, এমন যদি হয়, তখন ওই কে আইপিটাই, কে আইপি মানে আয়নিক গুণফলটাই কেএসপি বলবো। তাহলে হোয়াট ইজ কেএসপি? নাথিং, দিস ইজ কেএসপি। এটাই দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল মানে আয়নের গুণফল। আয়নের গুণফল মানে ওই লবণের আয়নের গুণফল। তাহলে স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে, নাহলে উভয়মুখী হবে না। স্বল্প দ্রবণীয় লবণের ক্যাটায়ন এবং অ্যানায়নের যথাযথ ঘাত সহ গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। এবার সংজ্ঞাটা মিলাই নাও, 1 2 3, 1 2 3 সংজ্ঞা মিলাই নাও। নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা চেঞ্জ করা যাবে না, সম্পৃক্ত অবস্থায় স্বল্প দ্রবণীয় লবণের অ্যানায়ন এবং ক্যাটায়নের যথাযথ ঘাত সহ, ঘাত মানে পাওয়ার সহ গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। তাহলে কয়টা কথা? 1 নাম্বার কথা নির্দিষ্ট তাপমাত্রায়, 2 নাম্বার কথা সম্পৃক্ত অবস্থায়, 3 নাম্বার কথা স্বল্প দ্রবণীয় লবণের, 4 নাম্বার কথা অ্যানায়ন এবং ক্যাটায়নের যথাযথ ঘাত সহ গুণফলকে কি বলে? দ্রাব্যতা গুণফল বলে। আবার কয়টা কথা দেখো, লিখো। 1 নাম্বার নির্দিষ্ট তাপমাত্রায়, 2 নাম্বার সম্পৃক্ত অবস্থায়, 3 নাম্বার স্বল্প দ্রবণীয় লবণের, 4 নাম্বার ক্যাটায়ন এবং অ্যানায়নের যথাযথ ঘাত সহ ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। তোমার বইয়ে আন্ডারলাইন করো
নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় স্বল্প দ্রবণীয় লবণের ক্যাটায়ন এবং অ্যানায়নের যথাযথ ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে কেএসপি বলে। এই লবণগুলো কি লবণ? স্বল্প দ্রবণীয় লবণ। স্বল্প দ্রবণীয় লবণ কি অবস্থায়? সম্পৃক্ত অবস্থায়। তাহলে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় স্বল্প দ্রবণীয় লবণের ক্যাটায়ন এবং অ্যানায়নের যথাযথ ঘাতসহ ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। ক্লিয়ার? দ্রাব্যতা গুণফলের কনসেপ্ট। আগামী দিন দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতার সম্পর্ক পড়াবো, তারপরে কমন আয়ন ইফেক্ট পড়াবো, ক্লিয়ার হয়ে যাবে। যা পড়াবো সলিড, যা পড়াবো পিওর, এখানে কোনো কি থাকবে না, ভেজাল থাকবে না। সব কিছুর ব্যাখ্যা দেওয়া হবে, সব কিছুর ব্যাখ্যা ইনশাল্লাহ দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।